আলফা চার্লি পাপা হোটেল মাইক এক্সট্রা। সাব্বির ভাই শুনতে পাচ্ছেন? HMX, দিস আলফা চার্লি বাবা, শুনতে পাচ্ছি ভাই। আমার অডিও কেমন পাচ্ছেন? লাউড অ্যান্ড ক্লিয়ার। ওকে। আচ্ছা HMX, আমরা কি শুরু করব বা কি কন্ডিশন একটু ব্রিফ করবো আমাকে। ওভার। সাব্বির ভাই, মারুফ ভাই, আমরা একটু অপেক্ষা করতেছি, আরো কিছু লোক জয়েন করবে আশা রাখি, সেই জন্য। ইন দ্য মেন টাইম হচ্ছে AF আছে ক্লাসে, আপনিও আছেন। ওকে, রজার 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 রজার। তাহলে আমরা এখন 10টা 5 বাজে, আমরা আরো 3 মিনিট ওয়েট করি, 10টা 8-এ বা 10টা 10-এর দিকে আমরা প্ল্যান করি। ঠিক আছে, ওভার। ওকে, কি আছে? আলফা চার্লি বাবু, আলফা ফ্লোরিডা। সাদ ভাই কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আলফা ফ্লোরিডা একটু বোধহয় মোবাইল, হ্যাঁ, সময় মতন হয়তো বা সে আমাদের সাথে জয়েন করে নিবে, মানে কথায় জয়েন করবে, করে নিবে। আমার সাথে কথা হয়েছে, একটু মোবাইল আছে, ততক্ষণ পর্যন্ত আমরা চালাই, আজকে সবার সাথে পরিচিত হই। সেটাই আজকে মূলত মূল কাজ, এবং একটা ব্রিফ ওভারভিউ নেওয়া, এই আর কি। ওকে, কি আছে? আলফা প্রিয়া।
আচ্ছা, আমাদের টাইম প্রায় 10টা 10। আমি কি অডিয়েবল? এসিপি বা এইচএমএক্স কেউ একজন একটু রিপ্লাই দিবা। ওভার। ভাই লাউড অ্যান্ড ক্লিয়ার। ক্লিয়ার শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের এখন পর্যন্ত প্রায় 38 জন আমরা জয়েন করেছি। আমরা মনে হয় এখন শুরু করে দেই, কারণ সবারই টাইমের ভ্যালু আছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকেই নিজের ব্যস্ত সময়ের থেকে অ্যামেচার রেডিওর প্রতি ভালোবাসার থেকে হোক বা পরীক্ষার জন্য প্রিপারেশনের জন্য হোক, আপনারা ক্লাসে জয়েন করছেন। আজকের আমাদের ক্লাসটা মূলত ইন্ট্রোডাকশন ক্লাস হবে। তো এখানে আমরা সবাই সবার সাথে পরিচিত হব এবং বিভিন্ন জনের ব্যাপারে আমরা জানবো এবং আমাদের নিজেরা আমরা আপনাদের কাছে আমাদের পরিচয় দিব। ক্লাস সম্পর্কে কি সিলেবাস থাকবে বা কিভাবে কি হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা একটা ছোটখাটো আলোচনা করব। তো এর পূর্বে, আমি শুরু করার পূর্বে জাস্ট আগে একটা ওপেন ফোরাম আমি দিতে চাই। আপনাদের কারো মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে এই মুহূর্তে, ইট ডাজন্ট ম্যাটার ইউ ফিল ইট বিজার অর নট, আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন। হয়তো বা উইথ টাইম আমি এটা জবাব দেব, আর এই মুহূর্তে আপনাকে ইয়ে করবো। তো আপনারা হ্যান্ড রেজ করতে পারেন। ওভার টু ওপেন ফ্লোর, আপনারা হ্যান্ড রেজ করতে পারেন, আপনাদেরকে ফ্লোর দেওয়া হবে। ওকে, আমিন উদ্দিন, প্লিজ আপনি একটু বলবেন। ওভার। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ এত সুন্দর আয়োজন করার জন্য। আমি এই বছর পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছি। একটু বিগত বছরের প্রশ্ন বা অন্য কিছু অ্যানালিসিস করে দেখলাম, মানে অনেক টেকনিক্যাল জিনিস আছে যেগুলো আসলে একেবারেই জানা নাই। তো এগুলো কিভাবে শুরু করতে পারি এবং পরীক্ষার জন্য কিভাবে সুন্দর একটা প্রিপারেশন নিতে পারি বিষয়ে আপনারা যারা এক্সপিরিয়েন্স সিনিয়র আছেন, আপনাদের কাছে একটা সুন্দর গাইডলাইন চাচ্ছি। ধন্যবাদ। থ্যাংক ইউ আমিন উদ্দিন। আপনার প্রশ্নের যেটা বলবো যে হ্যাঁ, অবশ্যই হ্যাম রেডিও বা অ্যামেচার রেডিও একটা টেকনিক্যাল হবি। সো স্বাভাবিকভাবেই এর যে প্রশ্নপত্র থাকবে পরীক্ষার, তার ভিতরে অবশ্যই টেকনিক্যাল বেশ কিছু জিনিস থাকবে। এবং আমরা আমাদের এই টোটাল কোর্সটা, আমাদের যে ক্লাসগুলো থাকে এর ভিতর দিয়ে আমরা চেষ্টা করব আপনাদেরকে শুধুমাত্র যে এই প্রশ্নগুলো অ্যান্সার দেওয়ার জন্য তা না। লার্নিং ইজ আ কন্টিনিউয়াস প্রসেস, উই আর লার্নিং এভরিডে। তো তার ভিতর দিয়ে আমরা আপনাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর কিভাবে বের করতে হয়, কোনটা উত্তর হওয়া উচিত, যেটা এক্সিস্টিং কোশ্চেন ব্যাংক আছে এর উপরে আমরা ফরওয়ার্ড করব। আপনার উইথ টাইম এই টেকনিক্যাল ব্যাপারগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করব, সো দ্যাট আপনারা এগুলোর সমাধান করতে পারেন। আর কেউ কিছু বলতে চাইলে ওপেন ফ্লোর দিচ্ছি। ওভার। আলফা হোটেল মাইক AHM, আমি আমাদের ফনেটিক্স ল্যাঙ্গুয়েজে বললাম, প্লিজ গো অ্যাহেড। আসসালামু আলাইকুম। আমি এখন ইঞ্জিনিয়ারিং পড়ছি। তো আমার হ্যাম রেডিও সম্পর্কে মানে ধারণা খুবই মানে স্বল্প। তো আমাদের হচ্ছে আমরা মার্স রোভার টিমের আমি একজন মেম্বার। তো আমাদের মানে মেইনলি এই রেডিওর প্রতি আগ্রহটা হওয়ার কারণটা হচ্ছে আমরা যখন পোল্যান্ডে একটা ইয়া পাই, আমাদের মার্স রোভারটার জন্য একটা কম্পিটিশনে যাওয়ার জন্য, তখন আমাদেরকে বলা হয় যে রেডিও সে ফ্রিকোয়েন্সিগুলো এগুলো ইউজ করার জন্য একটা সার্টিফিকেশন থাকতে হবে ইন্টারন্যাশনাল। তো আমাদের টিমের কারো এই সার্টিফিকেট ছিল না। তো আমরা ওই ইয়াটাতে রেজিস্ট্রেশন করতে পারিনি। তো তো তখন থেকে এটা ঘাটাঘাটি করা হয়, আর টিম থেকে বলা হয় যে এটা করার জন্য। তো আপাতত এখন আমার এই বিষয়ে নলেজটা, টেকনিক্যাল নলেজ হয়তো বা আছে আমাদের থিওরিটিক্যাল এডুকেশনের জন্য, কিন্তু অ্যাকচুয়ালি কি হয় সেটা আমার খুবই স্বল্প ধারণা। তো আমি একটা গাইডলাইন চাচ্ছি যে আসলে আমার যে মেইন গোলটা সেটার সাথে আরো কিছু অ্যাড করা যায় কিনা। আর রেজিস্ট্রেশনের বিষয়টা আমি জানতাম না, এই বছরে কি রেজিস্ট্রেশন হয়ে গেছে কিনা ইনফরমেশন পাচ্ছি না। তো প্লিজ এটা যদি জানানো যায় তাহলে আমার উপকার হয় অনেক। থ্যাংক ইউ এত সুন্দর একটা ইয়া করার জন্য, ওপেন প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। অনেক কিছু বলা হচ্ছে। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম আলফা হোটেল মাইক। আমি এখনো ফনেটিক যেহেতু ওই অংশটুকু আপনার দেখতে পাচ্ছি এই জন্য বলছি আর কি। বেসিক্যালি আপনাকে যেই রেস্ট্রিকশনটা দেওয়া হয়েছিল
মূলত এই বিষয়টা নিয়ে তাহলে দুটো কথা বলে নেই। এটা হলো অ্যামেচার রেডিও বা হ্যাম রেডিও আমরা ব্যবহার করি বিভিন্ন দুর্যোগপূর্ব পরিস্থিতিতে, যখন সকল কমিউনিকেশন ব্রেকডাউন হয়। আপনারা হয়তো বা আমাদের ফেনী অপারেশনের ব্যাপারে জানেন, যেটা বিভিন্ন মিডিয়াতে কভারেজ হয়েছিল। বাট মজার ব্যাপার হলো দ্যাট ইজ নট আওয়ার জব। আমাদের জব হলো ফ্রিকোয়েন্সি ব্যবহার করে নলেজ এনরিচ করা। তো এই জন্য বিভিন্ন ফ্রিকোয়েন্সি ব্যান্ডে অ্যামেচারদের জন্য বিভিন্ন জায়গায় অ্যালোকেশন করা থাকে। তো আপনাকে যে রেস্ট্রিকশনটা দেওয়া হয়েছিল বা কম্পিটিশন কমিটি থেকে যেটা দিয়েছিল, তারা বেসিক্যালি এই ধরনের একটা অ্যামেচার লাইসেন্সই খুঁজছিল, যে ফ্রিকোয়েন্সি ব্যবহার করছি সেটা অ্যামেচার ফ্রিকোয়েন্সি ব্যান্ডে আছে কিনা বা কোনো পার্টিকুলার ফ্রিকোয়েন্সি ব্যান্ডে আছে কিনা, এই ব্যাপারেই তারা জানতে চেয়েছিল। সো জিনিসটা হলো আমাদের এই অ্যামেচার রেডিওতে আপনাকে ওয়েলকাম করব, সো দ্যাট আপনি উইথ টাইম এই লাইসেন্সটা হোল্ড করতে পারেন। আর দ্বিতীয় প্রশ্ন আপনার যেটা ছিল যে এটার রেজিস্ট্রেশনের ব্যাপারে, রেজিস্ট্রেশন এখনো ওপেন আছে। বিটিআরসির ওয়েবসাইটে গেলে আপনি ডেটা পাবেন। ইভেন আপনি গ্রুপে যুক্ত থাকলে গ্রুপেও এটার লিঙ্কটা শেয়ার করা থাকে। মে মাসের 9 তারিখে পরীক্ষা, তার আগে আমাদেরকে প্রস্তুতি নিয়ে সারতে হবে। অ্যাজ ওয়েল অ্যাজ এর ভিতরে টেলিটক নাম্বার ব্যবহার করে আমাদেরকে ফর্ম ফিল আপ করে 1500 টাকা আই বিলিভ এই বছরের পরীক্ষা ফি, 1500 টাকা দিয়ে পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুতি নিতে হবে। এই হলো কন্ডিশন। শিহাব, প্লিজ গো অ্যাহেড। আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ দিয়ে নিচ্ছি এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য আমাদের নতুনদের জন্য। আমি জানতে চাচ্ছি যে হ্যাম রেডিও যে এক্সামটা হবে বিটিআরসি তে, সেটা কি শুধু থিওরিটিক্যাল হবে নাকি প্র্যাকটিক্যাল সহ হবে? শুধু এই তথ্যটা জানতে চাচ্ছি। ধন্যবাদ। এখন পর্যন্ত যে নোটিশ দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে যে শুধুমাত্র থিওরিটিক্যাল রিটেন এক্সাম হবে। রিটেন এক্সামের ভিতরে হয়তো বা অতীতের মতন নৈবত্তিকই থাকবে, সাথে হয়তো বা টিকা আকারে বেশ কিছু কোয়েশ্চেন থাকতেও পারে, নাও থাকতে পারে। ট্রু ফলস থাকতে পারে, নাও থাকতে পারে। এক্স্যাক্টলি কোয়েশ্চেন প্যাটার্ন আমরা বলতে পারি না আগে থেকে, এটা বিটিআরসি পরীক্ষার আগে সিদ্ধান্ত নেয়। সুতরাং আমরা কেন এই মুহূর্তে হয়তো বা বিটিআরসিও জানে না তারা কিভাবে নিবে। তবে বিটিআরসির দেওয়া নোটিশ অনুযায়ী শুধুমাত্র রিটেন পরীক্ষা হবে। রিটেন পরীক্ষায় পাশ করলে সার্টিফিকেট দেওয়া হবে, সেই সার্টিফিকেট শো করে অ্যামেচার রেডিও লাইসেন্স কালেক্ট করতে হবে। আমি আমাদের শ্রদ্ধেয় রোমিও চার্লি জয়েন করেছেন, আমি রোমিও চার্লির কাছে হ্যান্ড ওভার করতে চাই। আপনি এর ভিতরে আরেকজন হ্যান্ড রেজ করেছেন, আপনি একটু হোল্ড করবেন প্লিজ। আমি আগে রোমিও চার্লির কাছে হ্যান্ড ওভার করতে চাই। মাইক ওভার টু রোমিও চার্লি, ফক্সট্রট ইন্ডিয়া আলফা। আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে? রজার রজার। হ্যাঁ, আমি ওই একটু আগে একজন প্রশ্ন করেছিলেন রেজওয়ান সাহেব, আমি ওনার প্রশ্নের আরেকটু ডিটেল বলতে চাই। উনি আসলে পরীক্ষার সাথে সাথে আরেকটা জিনিস জিজ্ঞাসা করেছিল, এটা হয়তো ঠিক মতো বোঝানো হয় নাই। সেটা হচ্ছে যে ওনাদেরকে যে ক্লজটা দিয়েছিল পোল্যান্ডে ওই কম্পিটিশনটার জন্য, যে রেডিও ফ্রিকোয়েন্সি ইউজের পারমিশন থাকা লাগবে, তো আসলে এটা হ্যাম রেডিও লাইসেন্সের কথাই বলা আছে পারতপক্ষে। তো মানে উনি জানতে চেয়েছিলেন যে এই হ্যাম রেডিওতে উনি আসলে এটা ওনাদের কোনো লাভ হবে কিনা, মানে এটা দিয়ে কোনো উপকার হবে কিনা। মূলত এটা মনে হয় ওনার জিজ্ঞাসা ছিল। তো ঠিক আছে, এক একজন এক এক উদ্দেশ্য নিয়ে আসে, সেটাতে সমস্যা নাই। মূল যেটা হচ্ছে যে ওনার প্রশ্নের একদম সরাসরি উত্তর, যে ধরেন আপনার থিওরিটিক্যাল আপনার টিমের ফুল নলেজ আছে, আপনি একটা ট্রান্সমিটার ডিজাইন করলেন, আপনি মার্সে পাঠাবেন একটা জিনিস, কমিউনিকেট করবেন, আপনি টেস্ট করবেন কোথায়? আপনাকে ফ্রিকোয়েন্সি কে দিবে? আপনি তো গ্রামীণ ফোনের ফ্রিকোয়েন্সি ইউজ করতে পারবেন না, স্পেকট্রামের অনেক মানে নিয়ম কানুন আছে। তো আপনাকে তো টেস্ট গ্রাউন্ড লাগবে। আপনি খাতা কলমে সব করলেন, থিওরি করলেন, কিন্তু আপনি তো প্রুফ করতে পারবেন না আনলেস ইউ প্র্যাকটিক্যালি টেস্ট ইট। তো এই প্র্যাকটিক্যালি টেস্টটা করার জন্যই একমাত্র নন কমার্শিয়াল মানে আইএসএম ব্যান্ড ছাড়া, আইএসএম ব্যান্ডে আপনি ইউজ করতে পারবেন, বাট আইএসএম ব্যান্ডের কিছু রেস্ট্রিকশন আছে, যে আপনার হয়তো 100 মিলিওয়াট আপনি পারমিটেড কিংবা 200 মিলিওয়াট পারমিটেড। কিন্তু আপনি যদি একটা আকাশে মুভিং অবজেক্ট, সেইটার সাথে কমিউনিকেট কিভাবে করবেন, ডপলার এফেক্ট কি হবে, এগুলো প্র্যাকটিক্যালি বুঝতে চান, তখন আপনাকে আসলে হাতে কলমে কাজ করতে হবে। তো একমাত্র অ্যামেচার রেডিও লাইসেন্স থাকলে, এবং তখন আপনি হয়তো প্রথমে স্যাটেলাইটের সাথে কমিউনিকেশন করে আপনার প্রোটোটাইপটা টেস্ট করলেন, সো দ্যাট ইজ দ্য অনলি ওয়ে টু প্রুভ
আমি কি বুঝাতে পেরেছি রেজন সাহেব আপনাকে? হ্যাঁ, থ্যাংক ইউ। আমি আসলে অনেকটাই জানলাম। আর থ্যাংক ইউ এক্সপ্লেন করার জন্য। হ্যাঁ, তো কাজেই উপকার হবে অবশ্যই, মানে দ্যাটস দ্য অনলি ওয়ে টু প্র্যাকটিক্যালি টেস্ট ইট। এই জন্য তারা এটা চেয়েছিল। ধন্যবাদ মারুফ ভাই, আপনাকে ব্যাক করছি। থ্যাংক ইউ রবি ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের আজকের মূলত যে আয়োজনটা সেটা হলো বাংলাদেশ ডিএক্স ক্লাব আয়োজিত যেই প্রোগ্রামটা। এখানে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের জেনারেল সেক্রেটারি অলসো। তো আমি রিকোয়েস্ট করব জেনারেল সেক্রেটারি আপনি নিয়ে আমাদের একটা হ্যান্ড রেজ আছে, এটা একটু পুল করে নিয়েন। মোহাম্মদ রাফি, ওনার হ্যান্ড রেজ আছে। তো আমি আলফা ফক্সট্রটকে হ্যান্ড ওভার করবো। আলফা ফক্সট্রট আপনি মোহাম্মদ রাফিকে পুল করে নেবেন। ওভার। থ্যাংক ইউ মারুফ ভাই, থ্যাংক ইউ সো মাচ। সকলকে অশেষ অশেষ ধন্যবাদ এবং আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে আমরা দুঃখ প্রকাশ করছি যে আমরা নির্ধারিত সময় থেকে 10 মিনিট দেরিতে জয়েন শুরু করেছি। এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এম এইচ রাফি ভাই, আপনার হ্যান্ড রাইজ আছে, আপনি একটু বলে নেন, দেন আমরা শুরু করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ তোমাকে সুযোগ দেওয়ার জন্য। আসলে আমার একটা প্রশ্ন ছিল আর কি। অ্যামাচার রেডিও পরীক্ষা দেওয়ার জন্য যে ন্যূনতম যোগ্যতা দেওয়া হয়েছে যে এসএসসি পাস হতে হবে এবং বয়স 18 হতে হবে। তো আমার এসএসসি পাস আসে 2023-23-এ, বয়স 18 হয় নাই, 17 রানিং চলতেছে আর কি। এবং আমার পাসপোর্টও আছে। তো আমি কি পরীক্ষা দিতে পারবো পারবো না, এই ব্যাপারটা না, জানার আপনাকে জন্য। ন্যূনতম যোগ্যতা অনুযায়ী 18ই হতে হবে। কারণ যখন আপনি আবেদন ফর্ম পূরণ করবেন সেখানে আপনার বয়স ডিক্লেয়ার করতে হবে এবং সার্কুলারের ডেটে আপনার 18 হয়েছে কিনা সেটাও ডিক্লেয়ার করতে হবে। তো সেই হিসাব করলে আসলে আপনি পরীক্ষার জন্য ইলিজেবল না। এই হচ্ছে আর কি ব্যাপার। তো বুঝতে পারছেন আপনি ভাই? ঠিক আছে, ধন্যবাদ। জি, থ্যাংক জি। ইউ। আর সকলকে আবারও স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ ডিএক্স ক্লাবের পক্ষ থেকে এবং সকলে উপস্থিত হয়েছেন এই জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে যাচ্ছি। আজকে আমাদের এখানে একত্রিত হওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে অ্যামেচার রেডিও কি, কেন এবং মানে কিভাবে, এই 3টা প্রশ্ন নিয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের মাঝে আমাদের খুবই সিনিয়র একটা স্টেশন, আমরা যাকে ছোটবেলা থেকেই দেখতাম রেডিও চালান, আমাদের ফজলে রাব্বি ভাই ওরফে রোমিও চার্লি। আমরা আজকে তার কাছ থেকে আহ জানবো যে আসলে খুব সংক্ষেপে আমরা ওনার কাছ থেকে আগে জানবো, দেন আপনাদের যত ধরনের প্রশ্ন, যত ধরনের জিজ্ঞাসা আছে আমরা সেগুলি ফুলফিল করব। তো আমি আহ রোমিও চার্লিকে অনুরোধ জানাচ্ছি অ্যামেচার রেডিও কি, কেন, কিভাবে গল্পের আকারে যদি একটু বলতেন। এই তুমি বলো, আমি আজকে ফাঁকিবাজি মোডে আছি। শুধু গল্প, আপনি 2 মিনিটের গল্প বলে দেন, তারপর আমরা কন্টিনিউ করে নিয়ে যাবো। মানে অ্যামেচার রেডিওর হিস্ট্রি বলা শুরু করব? হিস্ট্রি না, কি, কেন, কিভাবে, কি এটা এটা কেন করবে, কিভাবে করবে। কিভাবে তো আমরা বলে নিব, কি এবং কেনটুকুন আপনি বলেন। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে। আমার নাম ফজলে রাব্বি। আমার কল সাইন হচ্ছে সিয়েরা 21 রোমিও চার্লি S21RC। এটা হচ্ছে S2 হচ্ছে বাংলাদেশের ইন্টারন্যাশনাল ডেজিগনেশন, আইটিইউ থেকে দেয়া। S21RC আমার ইউনিক কল সাইন। তো এই কল সাইনটা বিটিআরসি যখন অ্যালাউ করে, মানে যাকে দেয় সেটা ইউনিক হয়, এটা ওয়ার্ল্ডে আর কারো থাকে না। তো অ্যামেচার রেডিও মূলত এটা একটা শখ। আরো অনেকগুলো শখের মতো অ্যামেচার রেডিও একটা শখ। তো এই অ্যামেচার রেডিও শখটা অনেক পুরানো শখ, যে যখন রেডিও কমিউনিকেশন একদম শুরুর দিকে শুরু হয়, মানুষ রেডিও আবিষ্কার করে, সেই সময় অনেকেই এক্সপেরিমেন্ট করতো এটা নিয়ে। তো তখন এই এক্সপেরিমেন্টের সাথে যদি যেন হচ্ছে কমার্শিয়াল যেই রেডিও কমিউনিকেশন গুলো তখন অলরেডি যেগুলো এস্টাবলিশ হয়ে গেছে, সেগুলোর যেন ইন্টারফেয়ারেন্স না হয় এবং যারা গবেষণামূলক কাজ করে তাদেরকে একটা ফ্রি স্বাধীন স্পেস দেওয়ার জন্য এই অ্যামেচার রেডিও জিনিসটা তৈরি হয়, তখন লাইসেন্সের ব্যাপারটা আসে। এবং পৃথিবীর সব দেশেই এটা আইটিইউ রুলস অনুযায়ী, পৃথিবীর সব দেশেই টেলিকম অথরিটি, সেই দেশের টেলিকম অথরিটি অ্যামেচার রেডিওর লাইসেন্স দিয়ে থাকে। হাতে গোনা 2-3টা দেশ এটার বাইরে, তারা একসময় দিত, কিন্তু পলিটিক্যাল কিংবা যুদ্ধ এরকম বিভিন্ন পরিস্থিতির কারণে কয়েকটা দেশ এই মুহূর্তে দেয় না। যেমন ইয়েমেন, মিয়ানমার, এরকম কয়েকটা দেশ আছে, নর্থ কোরিয়া। এই কয়েকটা দেশ ছাড়া মোটামুটি সব দেশেই লাইসেন্সটা দেয়। তো প্রশ্ন হতে পারে যে লাইসেন্সটা কেন লাগবে।
তো আমরা যদি ধরে নিই যে শখটা তো রেডিও নিয়ে আপনারা সবাই বুঝছেন। তো সেটা হতে পারে যে দুইটা ওয়াকি টকি দিয়ে কথা বলা, কিংবা সেটা হতে পারে যে একটা বড় ট্রান্সমিটার, ইভেন এমনও বড় ট্রান্সমিটার আছে মানুষের, অ্যামেচার রেডিও অপারেটরদের, যে আমরা বলি যে ইউএস এর একটা স্টেশন আছে সুপার স্টেশন বলে, যে আমরা বলি যে বাংলাদেশে একটা পিন পড়লেও সেটা সে শুনতে পাবে, মানে এত স্ট্রং স্টেশন, যেখান থেকে উইসপার রেডিওতে আমি 1 ওয়াটে ট্রান্সমিট করলেও সে পিক করতে পারে ইউএসএ থেকে, এইরকম শক্তিশালী স্টেশন, বিশাল স্টেশন। তো এরকম স্টেশনও আছে বা ছোট স্টেশনও আছে। তো এইসব এইটা হচ্ছে যে যেহেতু রেডিও নিয়ে কাজ করি আমরা, এটার সাথে অন্যান্য শখের যে ধরা যাক যে মাছ ধরতে তো আর আমার লাইসেন্স লাগে না, আমি একটা পুকুরে যেয়ে ছিপ ফেলে মাছ ধরছি, কিংবা আমি ক্রিকেট খেলছি নিজে নিজে, সেটারও লাইসেন্স লাগে না। কিন্তু রেডিও কমিউনিকেশন যেহেতু এখানে কমার্শিয়াল আরো অনেক রেডিও এন্টিটি আছে, কমার্শিয়ালি ইউজ হয়, মোবাইল ফোনে ইউজ হয়, মানে দুনিয়ার সবকিছুই এখন রেডিও ফ্রিকোয়েন্সি ইউজ হয়। তো সেইগুলোর সাথে যেন ইন্টারফেয়ার না হয় সেই জন্য একটা সিলেক্টেড পিপলকে এই যাচাই বাছাইয়ের মাধ্যমে, পরীক্ষার মাধ্যমে লাইসেন্সটা দেওয়া হয়। তো এই লাইসেন্সটা দিয়ে আমরা কি করতে পারি? এটা দিয়ে কি আমরা, অনেকে জিজ্ঞাসা করে এই লাইসেন্সটা থাকলে কি আমার কোনো লাভ হবে চাকরিতে, কিংবা আমি কি এটা দিয়ে কোনো টাকা ইনকাম করতে পারবো? আমার উত্তর হচ্ছে না। প্রতিটা শখের মতোই লাইসেন্সে, মানে এটাও একটা শখ, তো এই শখটাতে আসলে শখ আপনাকে পয়সা দিবে না, আর শখের পিছনে আপনার পয়সা ঢালতে হবে। অনেকে অবশ্য শখটাকে কমার্শিয়াল কাজে ইউজ করে, ইন দ্যাট কেস তখন এটা শখের পর্যায়ে থাকে না, তখন এটা বিজনেসে চলে যায়, যে আপনি শখের উপর বেস করে আপনি বিজনেস করছেন। বাট পিওর শখ যখন থাকে, শখ থেকে আপনার পয়সা আসবে না, এখানে পয়সা ঢালতে হবে। কাজে কারো যদি উদ্দেশ্য থাকে যে আমি এটা দিয়ে ব্যবসা করব, এই কারণে কিন্তু সরকার আপনাকে লাইসেন্স দিচ্ছে না। যেমন একটা উদাহরণ দেই, যে আমাদের অ্যামেচার রেডিও অপারেটরদের জন্য যে পরিমাণ ফ্রিকোয়েন্সি প্রতিটা ব্যান্ডে দেওয়া আছে, এগুলো একটু ডিফিকাল্ট হবে আপনাদের এখন বুঝতে। বাট ধরেন রেডিও ফুর্তি যেরকম এফএম ইউজ করে একটা ব্যান্ডে, ওইখানেও আমাদের কিছু ফ্রিকোয়েন্সি আছে। মিডিয়াম ওয়েভ রেডিও বাংলাদেশ বেতার যেখানে ইউজ করে সেখানেও আমাদের ফ্রিকোয়েন্সি আছে। গ্রামীণফোন যেই স্পেকট্রাম ইউজ করে, তার 2G 3G 5G ব্যান্ডউইথের জন্য, সেখানেও আমাদের স্পেকট্রাম আছে। কমার্শিয়াল এন্টিটিরা যে স্যাটেলাইটের মাধ্যমে ধরেন টেলিভিশন চ্যানেল সম্প্রচার করে, সেই সেই ব্যান্ডেও আমাদের কিছু ফ্রিকোয়েন্সি আছে, মানে ইউ জাস্ট নেম ইট। তো আমাদের আসলে অ্যামেচার রেডিও অপারেটরদের জন্য যে লাইসেন্সটা, সেইটাতে যে ফ্রিকোয়েন্সি গুলো দেওয়া আছে, সেটা মানে আপনি বাংলাদেশ কিংবা যে কোনো ওয়ার্ল্ডের কোনো এন্টিটি এত, মানে ইভেন কমার্শিয়াল টাকা দেওয়া কোনো এন্টিটিরও কিংবা কোনো কোম্পানিরও এত স্পেকট্রাম অ্যালটেড নাই। সো ইটস এ বিগ রিসোর্স। এখন গভর্নমেন্ট এই রিসোর্সটা কিন্তু, আপনি লাইসেন্স পাচ্ছেন মানে 1,000 টাকা দিয়ে আপনি পরীক্ষা দিলেন, লাইসেন্স পেলেন, দ্যাট ডাজন্ট গ্যারান্টি যে গভর্নমেন্ট আপনার কাছে এটা বিক্রি করলো। গভর্নমেন্ট আপনাকে সাময়িক একটা পারমিশন দিল যে আপনি প্রিভিলেজড, হ্যাঁ, এটা আপনার রাইটস না, ইটস এ প্রিভিলেজ গিভেন বাই দ্য গভর্নমেন্ট, যে আপনাকে এই ফ্রিকোয়েন্সি গুলা ইউজ করে, বেতার তরঙ্গ এগুলা ইউজ করে আপনাকে, মানে ইউজ করার পারমিশন দিল গভর্নমেন্ট, একটা প্রিভিলেজ দিল। এখন আপনার কাছে এই বিশাল যে আপনি স্পেকট্রাম পেলেন, রেডিও ফ্রিকোয়েন্সি পেলেন, সেইটা এক একজন এক এক ভাবে ইউজ করে। কেউ, ওই যে শুরুতেই বললাম, কেউ হয়তো দুইটা ছোট ওয়াকি টকি নিয়ে 2 কিলোমিটার দূরে কথা বলেই খুশি। আবার কেউ হয়তো একটা স্যাটেলাইটে যোগাযোগ করে 7,000 কিলোমিটার দূরে কথা বলে খুশি। কেউ আবার হয়তো তাতেও মন ভরছে না। আমাদের একটা স্যাটেলাইট আছে, সেইটা যখন একজন আরেকজনের সাথে কথা বলে, ইট বিকেম 70,000 কিলোমিটার। 35,000 কিলোমিটার দূরে স্যাটেলাইটটা, 35,000 কিলোমিটার দূরে সাউন্ডটা যায়, সেটা আবার ব্যাক করে পৃথিবীতে আসে। সো কেউ কেউ 70,000 কিলোমিটার দূরে কথা বলেও মনে করে যে না, আরো হয়তো কাজ বাকি আছে। যেমন আমাদের রেজওয়ান সাহেব, তারা হয়তো চেষ্টা করবে যে এখান থেকে মার্সে তার রোভারের সাথে কিভাবে টেলিমেট্রি পাঠাবে, কিংবা টেলিমেট্রিটা রিসিভ করবে, যেটা মানে কমান্ড কিভাবে পাঠাবে আর টেলিমেট্রি কিভাবে রিসিভ করবে। সো সেটার নিশ্চয় দূরত্ব আরো অনেক বেশি, মিলিয়ন কিলোমিটার হয়ে যাবে। তো এই জিনিসগুলো শখ যেহেতু, তো শখটা আপনারা কে কিভাবে ইউজ করবেন, ওই মাছ ধরার অ্যানালজির মতোই। কেউ বাঁশের ছিপ দিয়ে মাছ ধরবে, তাতেই খুশি। কেউ আবার বড় বড় হুইল ইউজ করবে, লাখ টাকার ইকুইপমেন্ট ইউজ করবে, করে বড় বোয়াল মাছ ধরবে, সে তাতে খুশি। তো শখের যেরকম কোনো শেষ নাই, এই অ্যামেচার রেডিও শখেরও কোনো শেষ নাই। আপনি খুব ছোট থেকে শুরু করতে পারেন, অনেক বিশাল করতে পারেন। অনেক সময় আমাদেরকে প্রশ্ন করে অনেকে যে আচ্ছা,
আমি লাইসেন্স পেলাম, লাইসেন্স পাওয়ার পরে আমার একটা অ্যামেচার রেডিও স্টেশন করতে কত টাকা লাগবে। তো এইটা আসলে কত টাকা লাগবে এরকম ফিক্স কিছু না। ইটস নট অ্যান আইফোন 13 অথবা আইফোন 16 যে আমার একটা আইফোন 16 কিনতে হবে কত টাকা লাগবে। তো এখানে যেটা হবে যে আপনি নিম্নে ধরেন 500 টাকা দিয়েও একটা ছোট রেডিও সেট বানায় নিতে পারেন, আবার 3000 টাকা দিয়ে একটা ওয়াকি টকিও কিনতে পারেন, আবার 3 কোটি টাকা খরচ করেও আপনি হয়তো দেখবেন যে আরো অনেক কিছু করার আছে। সো এটার কোনো শেষ নাই, প্রতিটা শখের মতোই দেয়ার ইজ নো এন্ড, যে আপনি আপনার সামর্থ্য, আপনার যেইটাতে আপনার ইন্টারেস্ট, যেই সাইডটাতে সেইগুলো নিয়ে কাজ করবেন। তো এটাই হচ্ছে মানে টাকা পয়সার দিকটা এইটা। আর লাইসেন্স যেহেতু সরকার আপনাকে দিবে, কিছু নিয়ম কানুন আছে, কিছু যাচাই বাছাই করবে, যে তারা চায় যে টেকনিক্যাল পার্সনই যেন ওই লাইসেন্সটা পায়, সেই জন্য পরীক্ষাতে টেকনিক্যাল প্রশ্ন থাকবে। বেশিরভাগই টেকনিক্যাল প্রশ্ন থাকবে, কিছু এথিক্যাল প্রশ্ন থাকবে, কিছু নিয়ম কানুন আছে, তারা চায় না যে এটা অ্যাবিউজ হোক। সো পরীক্ষার মাধ্যমে তারা সেটা যাচাই করে নিবে। আর অন্যান্য শখের মতোই যেহেতু এটা একটা শখের জিনিস, গভর্নমেন্ট আপনাকে এটা মনিটর করবে না কিংবা নিয়মিত খবরদারিও করবে না। আপনাকে লাইসেন্স দেওয়া হয়েছে ওই স্কাউটিং করার মতো, যে ইটস আপ টু ইউ। হ্যাঁ, যে আপনি আপনার রুলস জানেন, এই রুলস মানার দায়িত্ব আপনার। আপনি যদি রুলস ভঙ্গ করেন তাহলে আসলে নিজেকে নিজে ফাঁকি দেওয়ার মতো। সেদিন ওই মারুফকে আমি বলছিলাম একটা, মারুফকেই তো বলছিলাম মনে হয়, তাকে যেন বলছিলাম, হ্যাঁ মারুফকেই বলছিলাম যে কিছু নিয়ম আছে, যে যেমন ধরেন একটা আমি পাসওয়ার্ড দিয়ে এখান থেকে আমি ধরেন কক্সবাজারে কথা বললাম, কিন্তু এটা একটা আমরা নিয়ম করলাম যে 5 ওয়াটের মধ্যে কে কে কথা বলতে পারে। এখন আমার বাসায় এসে তো কেউ দেখবে না, ধরো যাক আমি 5 ওয়াটের বদলে 100 ওয়াট ইউজ করে কথা বলে আমি সবাইকে বললাম আমি 5 ওয়াট দিয়েই কথা বলছি। তো এগুলো তো আসলে শখের জিনিস। হ্যাঁ, ব্যাপারটা হয়ে যাবে যে আমি মাছ ধরতে নামছি, দিয়ে 10 কেজি ওজনের একটা মাছ বাজার থেকে কিনে বড়শির মাথায় লাগায় আমি চিল্লা চিল্লি করে পুকুর থেকে মাছটা উঠাইলাম, যে আরে 10 কেজি ওজনের মাছ ধরে ফেলছি। তো আসলে এই শখের ব্যাপারগুলোতে যদি আমি নিয়ম না মানি, ফাঁকি দিয়ে মিথ্যা কথা বলি, আসলে ফাঁকিটা কাকে দেওয়া হয়, মিথ্যা কথাটা কাকে বলা হয়? ফাঁকিটা নিজেকে দেওয়া হয়, যে আমি নিজের মনে তো জানি আমি এটা পারি নাই। হ্যাঁ, তো মানুষে বললে কি যায় আসে। তো এইটাই আর কি, যে নিজেকে এথিক্যাল থাকতে হবে, নিয়ম কানুন গুলো ফলো করতে হবে। তো সেগুলো আপনারা সবাই আস্তে ধীরে জানবেন, যারা লাইসেন্স পাবেন। লাইসেন্সের রুলস আছে, ইন্টারন্যাশনাল অ্যামেচার রেডিও ইউনিয়ন আছে, তাদের রুলস আছে, আইটিউর কিছু গাইডলাইন আছে। বাট জিনিসটা কঠিন কিছু না, খুব সহজ, আস্তে আস্তে শিখবেন। আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি তখন লাইসেন্স পাই 2000 সালে। তারপর অনেকদিন গড়িয়েছে, 25 বছর হয়েছে। তো শুরুর দিকে আমিও অনেক কিছু জানতাম না, অনেক ভুল করতাম, তখন আমাদের যারা সিনিয়র ছিল তারা সিনিয়ররা ভুল ধরায় দিত, আমাদেরকে পয়েন্ট আউট করতো কোথা থেকে কি করতে হবে। অনেক ভুল তথ্যও দিত বাই দা ওয়ে, এখন বুঝি সেগুলা যেগুলো ভুল ছিল। তো সেই আমলে তো আসলে দুনিয়া অনেক কঠিন ছিল, ইন্টারনেট এত সহজলভ্য ছিল না। এখন তো সবার হাতে হাতে ইন্টারনেট। হ্যাঁ, আপনারা ইউটিউব সার্চ করেন, হ্যাম রেডিও দিয়ে ইউটিউব সার্চ করেন, এরকম দেখেন। হ্যাঁ, পরীক্ষার আগে ডিটেল টেকনিক্যাল জিনিসে দেখার দরকার নাই, যে হ্যাম রেডিও, হোয়াট ইজ হ্যাম রেডিও, এই ধরনের জিনিস সার্চ করেন, দেখেন, মজা পাবেন। ধন্যবাদ। আমি ফাহাদকে হ্যান্ড ওভার করছি। থ্যাংক ইউ রোমিও জলি, থ্যাংকস ফর ইউর টাইম। আচ্ছা, আপনাদের এইটুকুনে আরসি ভাই যেটুকুন কথা বলেছেন, এখানে আপনাদের কোনো কোয়ারিজ থাকলে এখনই করে নিতে পারেন, তা না হলে আমরা একটা ছোট্ট প্রেজেন্টেশনের মাঝখান দিয়ে যাবো। জি, আমিন উদ্দিন ভাইয়া, প্লিজ। আমিন উদ্দিন ভাই বলেন। আসসালামু আলাইকুম। ফজলে রাব্বি ভাইকে অনেক ধন্যবাদ এত সুন্দর কথা বলার জন্য। ভাই কিছু গাইডলাইন্স এর কথা বলেছিলেন, কিছু ইথিক্যাল গাইডলাইন্স এবং টেকনিক্যাল গাইডলাইন, সেগুলোর কোনো অ্যাভেলেবেল ওয়েব লিঙ্ক বা কিছু যদি থাকে আমাদের সাথে শেয়ার করলে আমরা একটু স্টাডি করতে পারি। ধন্যবাদ। এই মুহূর্তে আসলে আপনাদের গাইডলাইন নিয়ে এত চিন্তিত হওয়ার কিছু নাই। ওই লাইসেন্স যখন পাবেন, লাইসেন্সের সাথে 2 পৃষ্ঠার গাইডলাইন দিয়ে দেওয়া থাকে। তখন আপনারা বাকি জিনিস আস্তে আস্তে নিজেরাই জেনে যাবেন, সিনিয়ররা তখন পথ দেখিয়ে দিবে। এই মুহূর্তে আপনাদের আসলে কনসেন্ট্রেট করতে হবে পরীক্ষার ব্যাপারে। গাইডলাইন মানে মূলত পরীক্ষা দেওয়ার আগে যে জিনিসটা আপনাদের জানা দরকার, যে অ্যামেচার রেডিও কিন্তু সম্পূর্ণ নন কমার্শিয়াল, এবং আমি যেটা একটু আগে বললাম যে গভর্নমেন্ট আপনাকে একটা প্রিভিলেজ দিচ্ছে
সো আপনি এক্সপেরিমেন্ট করতে পারেন টেকনিক্যাল ফিল্ডে। হ্যাঁ, আপনার কাজ রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করা না, ঠিক আছে? আপনাকে প্রিভিলেজটা দেয়া হচ্ছে যে এই ফ্রিকোয়েন্সি গুলা ইউজ করে আপনি যেন গবেষণামূলক কাজে লাগান, দেশের উন্নতির জন্য যে কোনো ধরেন কোনোভাবে যদি হেল্প করতে পারেন, টেকনিক্যাল নলেজ বিল্ড আপ করেন। আপনি দেশের উন্নতি করতে না পারলেও অ্যাজ এ হিউম্যান বিইং যখন আপনি আপনার নিজের স্কিল ডেভেলপ করবেন, আপনার মতো এরকম হাজারটা মানুষের যখন স্কিল ডেভেলপ করবে একটা নির্দিষ্ট বিষয়ে, দ্যাট স্কিল সবার ডেভেলপ করা মানেই দেশের স্কিল ডেভেলপ করা। তো এইটার জন্য কাজে এটা আপনার খেয়াল রাখতে হবে যে এটা নন কমার্শিয়াল। কাজে আপনি যদি কমার্শিয়াল চিন্তা ভাবনা করে কেউ এটা করেন, যে একটা এক্সাম্পল দিতে পারি, ধরেন আমি এক সময় খুব পাহাড়ে ট্রেকিং ট্রেকিং করতাম, ঘোরাফেরা করতাম। তো আমার কাছে বেশ কয়েকজন জানতে চেয়েছিল যে আমরা যদি নিজেরা লাইসেন্স নিয়ে নিই, হ্যাঁ আমরা তো ট্যুর অপারেট করি, লাইসেন্স নিয়ে নিই, তাহলে পাহাড়ে গেলে আমরা একজন আরেকজনের সাথে যোগাযোগ রাখতে পারবো, ওখানে তো মোবাইল নেটওয়ার্ক নাই। হ্যাঁ, তখন আমি বলেছিলাম হ্যাঁ আপনারা যোগাযোগ রাখতে পারবেন, যে হ্যাঁ তুমি এখন কোথায়, আমি এখানে। বাট আপনারা যখন ওই ওয়াকি টকি দিয়ে কথা বলা শুরু করবেন যে আজকে রান্নাটা ঠিক মতো হয়েছে, তো অমুকের পেমেন্টটা দাও, গাইডের পেমেন্টটা দাও, এসে তখন কিন্তু এটা আপনি আপনার একটা কমার্শিয়াল কাজে ইউ আর ইউজিং অ্যামেচার রেডিও, সেটা প্রহিবিটেড। কাজে পরীক্ষা দেওয়ার যে উদ্দেশ্য, যে আমার ওই নামটা মনে আছে যে তোমার সাথে কথা বলেছিলাম, রেজওয়ান সাহেব, ওনারা যেমন মার্স রোভার নিয়ে কাজ করছে, তো ওনাদের এইটা হ্যাঁ এই জন্যই লাইসেন্সটা দেওয়া, যে এরকম টেকনিক্যাল কাজে তার এক্সপার্টাইজটা কাজে লাগাবে। বাট আপনি যখন কমার্শিয়াল চিন্তা করবেন যে এটা থেকে এটা দিয়ে এই কাজ করা যায় কিনা, তো এইগুলা প্রহিবিটেড, এটা মাথায় রাখতে হবে। কাজে এরকম যদি উদ্দেশ্য থাকে তাহলে না, অ্যামেচার রেডিও আপনার জন্য না। আবার অনেকে আরেকটা এক্সাম্পল দিই, যে মাঝখানে উম, একটা অর্গানাইজেশন, তারা এই যে ফেনী দুর্যোগের সময় কাজ করেছিল, এনজিও, মোস্ট প্রবাবলি এনজিও কিংবা রেড ক্রিসেন্ট টাইপের কিছু একটা, অন্য একটা ছোট একটা অর্গানাইজেশন, রেড ক্রিসেন্ট না, অন্য একটা অর্গানাইজেশন, দেশি অর্গানাইজেশন। তো তারা অ্যামেচার রেডিও দেখে খুব জিনিসটাতে ইন্টারেস্ট পেয়েছে, যে কিভাবে কি সুন্দর, কোনো যোগাযোগ নাই, এরা নিজেরা নিজেরা যোগাযোগ করছে। তো তাদের উদ্দেশ্য ছিল, তারা প্রথমে চেক করেছে বিটিআরসির সাথে যে হ্যাঁ কমার্শিয়াল লাইসেন্স নিতে হলে হিউজ এক্সপেন্সিভ, হ্যাঁ পার সেকেন্ড বছরে 12,000 টাকা দিতে হয়, তারপর স্পেকট্রামের ফি প্রায় 70-80 লাখ টাকা মতো দিতে হয়। সো ইটস এ বিগ বিগ অ্যামাউন্ট অফ মানি। তো তারা চিন্তা করেছিল যে তাদের অফিসের যদি 10-20 জন যদি পরীক্ষা দিয়ে লাইসেন্স নিয়ে নেয়, তাহলে তো তারা সুন্দর নিজেদের মধ্যে যোগাযোগ করবে, অফিসের কাজকর্ম করবে। কিন্তু তখন আমরা তাদেরকে ডিসকারেজ করি যে অ্যামেচার রেডিও এই জন্য দেওয়া হচ্ছে না যে আপনি আপনার অফিসের কাজকর্ম করবেন, এটা সম্পূর্ণভাবে নিজের রিক্রিয়েশন এবং গবেষণামূলক কাজে ব্যবহারের জন্য। তো এই নিয়মটা আপনার শুধু মাথায় রাখতে হবে পরীক্ষা দেওয়ার আগে। আর বাকি সব নিয়ম কানুন কিভাবে অপারেট করবেন না করবেন সেগুলো পরে। আশা করি উত্তরটা পেয়েছেন। জি, থ্যাংক ইউ সো মাচ অনেক সুন্দর আলোচনার জন্য। জি, তারিকুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি তরিকুল ইসলাম বলছি ঢাকা থেকে। আমি অনার্সের একজন স্টুডেন্ট। তো আমার একটা আসলে ক্লাস রিলেটেড প্রশ্ন ছিল যে আমরা উইকলি আসলে কয়দিন কয় ঘন্টা করে ক্লাস হবে, যে বা স্কেজুয়ালটা যদি একটু জানানো যেত আর কি ভালো হতো। ওকে, আমরা স্কেজুয়ালটা খুব দ্রুতই জানাবো। আজকে ওরিয়েন্টেশনটা হয়ে যাওয়ার পর আমরা একটা ক্লাস শিডিউল এবং কোন দিন কোন সপ্তাহে কোন ক্লাসটা হবে আমরা সবকিছুই জানিয়ে দিব। তো আপনাকে আহ আজকের পরেই এটা আপনি জানতে পারবেন। তো দিস ইজ আওয়ার ফার্স্ট ডে। ও খুব দ্রুতই আমরা আপনাদেরকে জানিয়ে দিব। ওকে, আমরা তাহলে শুরু করছি। জি প্লিজ, রকিবুজ্জামান রাজা ভাই, রাজা ভাই সরি। জি, জিএম রকিবুজ্জামান প্লিজ বলুন। মাইক্রোফোনটা আনমিউট করে নিয়েন। ধন্যবাদ। আমার আসলে খেয়াল ছিল না, আমি অত্যন্ত দুঃখিত মিউট করেছিল বলে। আহ, প্রথম যখন আমি চ্যারিটি সম্পর্কে জানতে পারি তখন 2012-13 সাল হবে। কিশোর আলো নামে একটা ম্যাগাজিন, প্রথম আলো ভিত্তিক, ওটাতে জানতে পেরেছিলাম। তো আমি যখন এটার ব্যবহার সম্পর্কে জানতে পারি আস্তে আস্তে, তো বিস্তারিত জানার পর আমি দেখলাম আমার হচ্ছে বাড়ি হচ্ছে, আমার জন্মস্থান যেটা, ওটা হচ্ছে সাতক্ষীরার সুন্দরবন পশ্চিম রেঞ্জ। যখন বাংলাদেশে কোনো ঘূর্ণিঝড় হিট করে, প্রথম আঘাতটা ওখানেই হয়, তারপরে বাংলাদেশের অন্যান্য প্রান্তে যায়। তো আমি তখন দেখতাম
ইভেন এখনো পর্যন্ত যখন কোনো ঘূর্ণিঝড় বা এই ধরনের কোনো বিপর্যয় ঘটে 2 থেকে 3 দিন ওখানে বিদ্যুৎ থাকে না, যেহেতু ওটা অনেক রিমোট এরিয়া। আর হচ্ছে বিদ্যুৎ থাকে না, প্লাস ওখানে কমিউনিকেশনের জন্য মোবাইল নেটওয়ার্ক পর্যন্ত থাকে না, যেহেতু বিদ্যুৎ নেই তাই মোবাইল টাওয়ারগুলো বন্ধ থাকে। তো ওখানে দেখতাম যে ঝড়ের রাতে ওখানে হচ্ছে কিছু সংখ্যক সিপিপি নামে একটি সংগঠনের স্বেচ্ছাসেবকরা থাকে, কিন্তু তারা হচ্ছে নিজেদের ভিতরে যোগাযোগ করতে পারে না, যেহেতু ফোনের নেটওয়ার্ক বা অন্য কোনো যোগাযোগের ব্যবস্থা নেই। তারা হেঁটে হেঁটে দেখে, অথবা কেউ কেউ দেখা যায় যে ঝড়ের মধ্যে বের হতে চায় না, নদীর বাঁধ ভেঙে যাচ্ছে নাকি জলোচ্ছ্বাস হচ্ছে দেখতে পারে না। তো আমি তখন আমার কয়েকজন বন্ধুকে নিয়ে প্ল্যান করেছিলাম যে অ্যামেচার রেডিও যদি লাইসেন্স আমরা পাই, বা আমরা যদি এরকম যোগাযোগের ব্যবস্থা করতে পারি, তাহলে স্বেচ্ছাসেবকদের কাজও সুবিধা হবে, আমরা ওইদিকে নিরাপত্তার দিকটাও দেখতে পারবো। তো আমি অনুপদার সাথে কথা বলেছিলাম আহ সম্ভবত গত বছর এই ব্যাপারটা মাথায় আসার পরে। তো ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম, দাদা আমাদের লাইসেন্স নেই, কিন্তু অ্যামেচার রেডিওর কি কোনো ধরনের সুবিধা পেতে পারি এরকম বিপর্যয়ের মধ্যে? উনি বলেছিলেন যে এরকম সমস্যা হলে জানাতে অ্যামেচার রেডিও অপারেটর সবসময় হচ্ছে সদা তৎপর এই ব্যাপারে। কিন্তু আমি দেখলাম সাতক্ষীরা বা ওদিকে তো অ্যামেচার রেডিও অপারেটর এরকম ওনারা অ্যাভেলেবল নেই, লাইসেন্সধারী লোকজন নেই। তাহলে কিভাবে আমরা সুবিধাটা পেতে পারি? তখন আমার মনে হলো যে হচ্ছে যদি আমি লাইসেন্সধারী হই, এবং আমি যদি একাধিক ডিভাইস যদি আমি কোনোভাবে হচ্ছে পারমিশন নিতে পারি, তাহলে দেখা যাচ্ছে যে আমার জন্য একটা বরাদ্দ। বাট আমি যদি কোনোভাবে পারমিশন নিয়ে একাধিক ডিভাইস ম্যানেজ করতে পারি, তাহলে আরো স্বেচ্ছাসেবী সংগঠন বা অন্য কারোর কাছে জাস্ট ঝড়ের রাতের জন্য ওনাদের কাছে ব্যবহার করতে দিয়ে পরবর্তীতে বিপর্যয় শেষ হয়ে গেলে আবার ফেরত নিতে পারবো। তো আমি এত কথা বললাম একটা ব্যাপার জানার জন্য। আমরা জানি যে হচ্ছে একজন অ্যামাচার রেডিও লাইসেন্সধারীর জন্য একটি মাত্র হ্যান্ডি বরাদ্দকৃত থাকে, এবং এইসব বা অন্যান্য বেস রেডিও এগুলোর ব্যাপার আলাদা। কিন্তু তারপরেও দেখেছি যে অনেকের কাছে মাল্টিপল ডিভাইস থাকে, কিন্তু এনওসি কিন্তু একটার জন্যই দেওয়া হয়। তাহলে মাল্টিপল ডিভাইস ব্যবহার করার উপায়টা কি? কারণ এটা আমি বললাম আমার যা যা মনে ছিল, জাস্ট বিপর্যয়ের জন্য কমিউনিকেশনটা যাতে স্টেবল থাকে ওইটার খাতিরে। প্লিজ একটু জানাবেন অনেক আমাকে। জি, আপনার মনে হয় ধারণাতে একটু সমস্যা আছে, ভুল আছে। সেটা আগে ক্লিয়ার করি। আহ, মনে করেন আমি যদি উদাহরণ দেই যে আপনার হ্যাঁ, ডিজাস্টারের সময় আপনার ওই চিন্তাটা ঠিক আছে যে আপনি নিজে যদি অ্যামেচার রেডিও অপারেটর হন এবং আপনার বন্ধু বান্ধবদেরকে নিয়ে তখন আপনি হেল্প করতে পারেন, বাট আপনার বন্ধু বান্ধবদেরকে রেডিও দিও না। আপনি হেল্পটা যেভাবে করতে পারেন যে আপনার সাতক্ষীরা থেকে আপনার বন্ধুরা হেঁটে হেঁটে খবর নিয়ে আপনাকে জানালো, আপনি রেডিওর মাধ্যমে সেটা হয়তো ঢাকাতে জানালেন, কিংবা আপনার নিয়ারেস্ট যার সাথে যোগাযোগ আছে আরেকজন অ্যামেচার রেডিও অপারেটর তাকে জানালেন। আপনাকে সরকার পারমিশন দিচ্ছে, লাইসেন্সটা ঠিক মনে করেন গাড়ির লাইসেন্স। তো আপনার গাড়ির লাইসেন্স থাকা মানে আপনি গাড়ি চালাইতে পারবেন। এখন আরেকটা প্রতিষ্ঠান থেকে আপনি গাড়ির কাগজ করছেন, কিন্তু আপনি কিন্তু আপনার লাইসেন্স দিয়ে এই লাইসেন্সটা ব্যবহার করে 10 জন গাড়ি চালাতে পারবে না। ঠিক আছে, আপনার লাইসেন্স শুধু আপনার গাড়ি চালানোর জন্য, কিন্তু আপনার একাধিক গাড়ি থাকতে পারে অবশ্যই। এখন আপনার একাধিক গাড়ি আপনি আরেকজনকে দিতে পারেন, কিন্তু তার নিজের লাইসেন্স থাকা লাগবে। সো মনে করেন আমার এনওসি, আমাকে 2টা সেটের এনওসি আছে, আর 3টা সেটের যে লিমিটেশনটা সেটা আমরা চেঞ্জ করার চেষ্টা করছি বিটিআরসি তে। ঠিক এইসব কারণেই দেয় না। ঠিক আপনি যেইটা বলেছেন, আপনি হয়তো ডিজাস্টারের কথা বলেছেন, বাট এটা আমি যে আগে উদাহরণ 2টা দিলাম যে অনেকে অফিসে ইউজ করতে চায়, অনেকে ট্যুরে ইউজ করতে চায়, এই কাজগুলো যেন না হয় সেই জন্যই একটার বেশি ওয়াকিটকি আপনাকে দিবে না বিটিআরসি। এখন আপনি ইলিগালি অবটেইন করতে পারেন, তো আপনি ইলিগালি যদি ইউজ করেন বা অবটেইন করেন তাহলে আপনার আসলে অ্যামেচার রেডিওর পারমিশনেরই দরকার নেই, লাইসেন্সেরই দরকার নেই। আপনি 10টা সেট যেহেতু ইলিগালি ইউজ করতে পারছেন, আপনি 11টা সেটই ইউজ করতে পারবেন। শুধু শুধু লাইসেন্স নিয়ে নিজের আরো নাম খারাপ হবে। তো এইটা হচ্ছে ব্যাপার যে আপনাকে যে সেট গুলো আপনার 10টা থাকুক আর 20টা থাকুক, সেটা এমওসি তে থাকুক কি না থাকুক, দ্যাটস এ ডিফারেন্ট কোশ্চেন, বাট আপনাকে রেডিওটা ফ্রিকোয়েন্সিটা ইউজ করার পারমিশন আপনাকে দেওয়া হয়েছে, আর অথরিটি আপনি না। হ্যাঁ, ইউ ক্যান নট গিভ রেডিও সেট টু আদার পিপল। হ্যাঁ, যে অথরিটি এখানে যেমন আপনার গাড়ি আছে 10টা, আপনি আপনার গাড়িটা একজনকে দিলেন, দিয়ে বললেন চালা তুই, হ্যাঁ তোর লাইসেন্স লাগবে না, আমার লাইসেন্সেরই একটা ফটোকপি করে দিলাম। আপনি না, গাড়ির চালানো এবং লাইসেন্স দেওয়ার অথরিটি ডিফারেন্ট অথরিটি। তো লাইসেন্স দিবে বিআরটিএ, মানে গাড়ির লাইসেন্সের ক্ষেত্রে,
ঠিক একইভাবে আপনাকে রেডিও চালানোর লাইসেন্স দিবে বিটিআরসি। আপনি অথরিটি না যে আপনি লাইসেন্স দিবেন আরেকজন। আশা করি বুঝতে পেরেছেন। তবে আমি যেটা বলবো যে আপনি যেই পথে আগাচ্ছেন ঠিক আছে, আপনি উপকার করতে পারেন যে আপনি একা কেন, আপনার যে 10 জন বন্ধুকে নিয়ে ভলান্টারি কাজ করবেন, 11 জনই পরীক্ষা দেন, সবার নিজের রেডিও থাকবে, নিজেরা যোগাযোগ করবেন। বুঝতে পেরেছেন? জি, ধন্যবাদ। তবে আরেকটা ব্যাপার আমি বলতে চাচ্ছিলাম, জি আহ, যদি হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে আছে বা দেখা যাচ্ছে মিলিটারিতে আছে, ইভেন সিগন্যাল ব্যাটালিয়নে কাজ করছে, এমন কেউ যদি থেকে থাকে যে তাদের হচ্ছে অ্যামাচের রেডিওর কোনো লাইসেন্স নেই কিন্তু তাদের টেকনিক্যাল যে হচ্ছে নলেজটা সেটা আছে, আহ, তো তো লাইসেন্সবিহীন, আপনি যেমন বললেন, লাইসেন্সবিহীন কারো কাছে সেট হ্যান্ড ওভার করা যাবে না, তাই তো? সে জি যেই হোক না কেন। জি ওকে, অবশ্যই। ধন্যবাদ। মানে ধরেন সেম জিনিস যে আপনার লাইসেন্স আছে, এখন জি জি। হোয়াট ডু ইউ থিঙ্ক যে ধরেন আইন শৃঙ্খলা বাহিনী আর্মির কাছেও তো তাদের তাদের দে হ্যাভ দেয়ার ওন কমার্শিয়াল লাইসেন্স ফ্রম বিটিআরসি, রাইট? যে তাদেরকেও তো একটা ফ্রিকোয়েন্সি দেয়া আছে। তো আপনি তো আপনার অ্যামেচার রেডিও লাইসেন্স আছে, আপনাকে অ্যামেচার রেডিও ফ্রিকোয়েন্সিটা ব্যবহারের পারমিশন দেওয়া হয়েছে, সেট কিন্তু একই সব। এখন আপনার কি মনে হয় কি হবে যে আপনি যদি আর্মির ওই চ্যানেলে ঢুকে ওদের সাথে কথা বলা শুরু করেন, হোয়াট ডু ইউ থিঙ্ক উইল হ্যাপেন? সেটা কি তারা ভালো মতো নিবে, মেনে নিবে? না না, কোনোভাবে না, তারা তো ইন্টারাপ্ট হ্যাঁ করা পছন্দ করবে না। হ্যাঁ, কারণ আপনার তো লাইসেন্স আছে, আপনি বলবেন। তখন প্রশ্নটা আসবে, আপনার লাইসেন্স আছে, আপনাকে ওইখানে গাড়ি চালানোর পারমিশন দেওয়া হয়েছে, আপনাকে তো প্লেন চালানোর পারমিশন দেওয়া হয় না, কিংবা লঞ্চ চালানোর পারমিশন দেওয়া হয় না। সো তা আইন শৃঙ্খলা বাহিনীকেও আপনি আসলে অ্যামেচার রেডিও দিতে পারেন না, কারণ সেইটার অথরিটি আপনি না। যদি প্রয়োজন হয় তারা বিটিআরসি কে জানাবে, বিটিআরসি তাদেরকে পারমিশন দিলে দিবে। আপনি অথরিটি না, আমি অথরিটি না কাউকে পারমিশন দেওয়ার। আমি নিজে পারমিশন পাইছি, সরকার আমাকে পারমিশন দিচ্ছে, আমি আবার আরেকজনের ওই পারমিশন কেমনে পাই? আর অ্যাড করো কিছু। জি, থ্যাংক ইউ। ইভেন আমাদের ফেনী ফ্লাড অপারেশনে যখন আমরা কাজ করে আমাদের টিম, তারা আর্মি ক্যাম্পেও আমরা কাজ করেছি, কিন্তু সেখানে আসলে আর্মিদের সাথে থেকে ওদের মেসেজ আমরাই রিলে করে দিয়েছি, তাদের হাতে আমরা রেডিও টুকুন দেই নাই। সো দ্যাট শুড বি দা ওয়ে, এবং আমরা এটাকেই বলি অ্যামেচার রেডিও ইথিক্স। থ্যাংক ইউ। সাইফুল ইসলাম ভাইয়া। আসসালামু আলাইকুম। জি জি, ভাইয়া, আপনার প্রশ্নটা অসংখ্য করুন। ধন্যবাদ ভাইয়া। আসলে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, কিউটিএস হচ্ছে শরীয়তপুর সদর। হ্যাম রেডিও সাথে আসলে 2023 সাল থেকে আর কি চেষ্টা করতেছিলাম। 23 সালে যখন পরীক্ষাটা হয়ে যায় তখন হচ্ছে জানতে পারি যে পরীক্ষাটা হয়ে গেছে। এবং এটা আমার টেকনিক্যাল বিষয়ে কখনো পড়াশোনা নাই, থিওরিক্যাল, বাট প্র্যাকটিক্যাল করা হয়। মানে এটা হচ্ছে আমার একটা হবি, এই অ্যামেচার রেডিও অপারেটরের মধ্যে। তো আমি সর্বপ্রথম অ্যামেচারের ব্যাপারে জানতে পারি হচ্ছে সিয়ারা 21 লিমা ইকো, ওনার মাধ্যমে ইউটিউবে। তখন ঘাটাঘাটি করার মাধ্যমে এআরএসবির পেজটা পাইছিলাম, তখন ওইখানে ঢুকে দেখি যে আহ, আমাদের পরীক্ষার ডেটটা শেষ হয়ে গেছে। তো 23 সাল থেকেই যুক্ত আছি, এবং আহ, সম্ভবত আলফা ফক্সট্রট ভাইয়ের সাথে আমার কথা হয়েছে হোয়াটসঅ্যাপে। আর আমার কোশ্চেনটা হচ্ছে রোমিও চার্লি ভাইয়ের কাছে, সেটা হচ্ছে ভাইয়া কল সাইনের ব্যাপারে কোশ্চেনটা, যে কল সাইন তো এখন দেখতেছি 3 ডিজিটের দিচ্ছে, তো আর 2 ডিজিটের যে কল সাইন গুলো, এগুলো কি সব ফিল আপ হয়ে গেছে, বা যদি খালি থাকে তো সেক্ষেত্রে সেটা কি বিটিআরসি দিবে কিনা, এই ব্যাপারে যদি একটু বলতেন। ওভার। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে অ্যাপ্রিসিয়েট করি যে আপনি বলছেন আপনি প্র্যাকটিক্যালি কাজ করেন। তো ধরেই নিচ্ছি শখে, মানে আমরাও এভাবে অনেকেই শুরু করেছি যে সবারই ইলেকট্রনিক্স কাজ করার পরে প্রথমে এফএম ট্রান্সমিটার বানানো দিয়ে জীবন শুরু হয়। হ্যাঁ, তো মনে হয় ওই লাইনেরই লোক আপনি। তারপর রেঞ্জ বাড়াতে থাকি 1 কিলোমিটার 2 কিলোমিটার, তারপর বুঝি যে অ্যামেচার রেডিও দরকার। তো এখন প্রশ্নের উত্তর যে উম, আপনি যেটা জানতে চেয়েছিলেন আমি ভুলে গেছি প্রশ্নটা কি ছিল, প্রশ্নটা ভাই, প্রশ্নটা জি আরেকবার ভাইয়া, আমি বলেন তো। জানতে চেয়েছিলাম যে মানে টু জি টু ডি ও টু আচ্ছা, এই যে ডিজিটের কল মনে সাইনটা কি? মনে পড়েছে। হ্যাঁ, জি। মনে পড়েছে, বয়স হয়ে যাচ্ছে তো। তো আহ আইনগত ভাবে, মানে লিখিত এরকম কোন রুলস নাই
যে আপনাকে 2 ডিজিট দেয়া যাবে না। এটা হচ্ছে বিটিআরসি তাদের সুবিধার্থে তারা পুরানো যেই সব যে 2018 সালের আগে যারা পাশ করেছে কিন্তু এখনো কল সাইন নেয় নাই তাদের জন্য 2 ডিজিটটা রেখে দিয়েছে। কিছু এখনো ফাঁকা আছে, কিছু না, বেশ অনেক ফাঁকা আছে। এবং 3 ডিজিটটা নতুনদেরকে 3 ডিজিট দেয়। কাজে আপনি যদি সেটা ফাইট করে বিটিআরসি কাছ থেকে নিতে পারেন তখন যে আমাকে নিয়ম দেখান, আইন দেখান, মানে ভদ্রভাবে অবশ্যই, হ্যাঁ, এবং তাদের উপর মহলে মানে নিচে যারা এগুলা কল সাইন অ্যাসাইন করে তারা হয়তো তাদেরকে যেভাবে বলা আছে ওইভাবেই করে। তো ওইটা যদি আপনি মেনে না নেন যে আচ্ছা 3 ডিজিট আমি নিব না, কেন আমাকে 2 ডিজিট দেওয়া হবে না, এইটা তাদের কাছ থেকে যদি আদায় করে নিতে পারেন, আসলে সরাসরি আইনগতভাবে কোথাও লেখা নাই যে আপনাকে 2 ডিজিট দেওয়া যাবে না। আইনটা হচ্ছে যদি ফাঁকা থাকে আপনি কল সাইন নিতে পারবেন। কাজেই ওইভাবে আপনি অ্যাপ্রোচ করে দেখতে পারেন পরীক্ষা পাওয়ার পরে, পরীক্ষা পাস করার পরে। হ্যাঁ ভাই, সবাই সেটা যেটা বুঝলাম। করে যে পাশ করার আনন্দে তখন অ্যাপ্লাই করে, 2টা চায়, 2টার মধ্যে যখন বলে এগুলো তো নাই আপনি 3 ডিজিটের দেন, তখন তারা একটা 3 ডিজিট দিয়ে চলে আসে আর কি, খুশি মনে যে যত তাড়াতাড়ি জিনিসটা শেষ হয়। সরকারি অফিস তো বোঝেন। জি ভাই, বুঝতে পেরেছি। কিন্তু আমার আরেকটা কোশ্চেন হচ্ছে যে আমি বুঝবো কিভাবে যে এই কল সাইন গুলো অলরেডি নেওয়া হয়ে গিয়েছে, কারণ এটার তো কোনো লিস্ট নাই এবং বিটিআরসি এটা প্রকাশও করে না। তো সেই ক্ষেত্রে আমার কোনো বোঝার ওয়ে আছে কি যে এই কল সাইন গুলো ফাঁকা আছে বা এগুলো হ্যাঁ, অলরেডি নেওয়া হয়ে গেছে? মোটামুটি এআরএসবির ওয়েবসাইটেই আপনি একটা লিস্ট পাবেন। এছাড়াও আরেকটা জি ওই ভাই, যে এআরএসবি লিস্টটা আমি দেখছি, বাট ওইখানে সবগুলো নাই। আমি এর বাইরে ভাইয়া অনেক কল সাইন প্রশ্ন জানি। আগে শুনে নেন, কিছু একটা তো বলছে। হ্যাঁ, তো আরো কিছু আছে জায়গা, যেমন তারপরে আপনি মানে শুরুটা করেন এআরএসবির ওই লিস্টটা দিয়ে। ওইখানে একটা লিস্ট আছে, তারপরে সেই লিস্টটা নিয়ে আপনি ওই লিস্টটা বাদ দিয়ে তারপর আপনি যেটা ফাঁকা আছে মনে করলেন, যেমন জুলু দিয়ে আপনাকে কল সাইন দিবে না, জুলুটা একদম রিজার্ভ রাখছে তারা হচ্ছে বিদেশিদের জন্য, যে S1 জুলু আলফা কিংবা জুলু ব্রাভো, এই জুলু সিরিজটা, জেড সিরিজটা পুরো বুক। বাকিগুলোর মধ্যে আপনার যদি মনে হয় যে এটা ফাঁকা আছে, আপনি এটা পেলেন যে লিস্টে নাই, লিস্ট ভুল থাকতে পারে, তো সেইখানে তারপরে আপনাকে চেক করতে হবে, নিজেকে একটু ডিগিং করতে হবে, যে qrz.com একটা আছে যেখানে ওয়ার্ল্ডের মোটামুটি সব রেডিও অ্যামেচাররাই তাদের প্রোফাইল খুলে রাখে। qrz.com একটু সার্চ দিবেন, ওই কল সেন্টার দিয়ে ইউটিউবে দিবেন, গুগলে দিবেন, গ্রুপ গুলাতে জিজ্ঞাসা করবেন যে এই কল সেন্টার ফাঁকা আছে নাকি, এই কল সেন্টার কার কেউ কি জানেন, দিয়ে খুঁজে বের করবেন, তারপরে আপনি ওইটা নিয়ে অ্যাপ্রোচ করবেন। দেন ফাইনালি তো বিটিআরসির নিজের খাতা আছেই, সেখানে তারা দেখে যদি বলে এটা অমুকের, তাহলে তো হইলো না। এরকম কয়েকটা আপনি খুঁজে বের করবেন, যে সেটা নিয়ে আপনি ট্রাই করবেন। আমার এটাই সাজেশন। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। শিহাব হোসেন। আসসালামু আলাইকুম। আমার একটা কোশ্চেন ছিল যে হ্যাম রেডিও বা অ্যামেচার রেডিও তো পুরোটাই একটা টেকনিক্যাল বিষয়, টেকনিক্যাল সাবজেক্ট। তো আমরা যারা নন টেকনিক্যাল স্টুডেন্ট আছি তারা কি এক্সামের বাকি আছে মাত্র 35 থেকে 34 দিন এরকম মোটামুটি বাকি আছে, যেহেতু মে 9 তারিখে এক্সাম হবে। তো আমরা নন টেকনিক্যাল যারা আছি তারা কি এইটুকু সময়ের মধ্যে পুরোটা কভার দিতে পারবো সিলেবাসটা? অবশ্যই পারবেন, খুবই সিম্পল, এটা খুবই কঠিন না, খুবই সহজ, অবশ্যই শেষ করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ফাহিম শাহরিয়ার ভাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ঈদ মুবারক। ফার্স্ট ডে রবি ভাই সালাম নিবেন। আপনার সুনাম অনেক আগে থেকে শুনেছি। সর্বশেষ 20 থেকে 25 দিন আগে আপনার সাথে একসময় ট্রাভেল করেছে আমার চাচা মহিউদ্দিন মন্টু, বাংলাদেশ বিমান। ওনার সম্বন্ধে এমএচএ সম্বন্ধে কথা বলতে গিয়ে আপনার কথা উঠে আসে যে একসময় অনেক আপনার সাথে অনেকভাবে ঘোরা হয়েছে বা পরিচয় ছিল। যাই হোক, এই যে সাইফুল ইসলাম অলরেডি আমার অনেকগুলো প্রশ্ন করে ফেলেছে, উত্তরটাও নিয়ে নিয়েছে। আমার সর্বশেষ প্রশ্ন যেটা, সেটা হলো যেহেতু আমি এজ এ মাউন্টেনে ট্রাভেল করে ওই প্রত্যেকে আজকে ধরেন 3-4 বছর ধরেই মূলত রেডিও বা হ্যান্ডি নিয়ে ঘাটাঘাটি করতে করতে এক পর্যায়ে ধরেন এই অ্যামেচার রেডিও নিয়েই জানা হয়েছে। এর মোটামুটি আমার এক্সামের জন্য প্রায় 70%, বিশেষ করে আমি বাইরে যে সকল অ্যামেচার আছে তাদের ইউটিউব চ্যানেলগুলো ফলো করি, ভিডিওগুলো দেখি। আলহামদুলিল্লাহ আপনারা যারা আছেন তাদের থেকে তো শিখার অনেক কিছু আছে, আসলে শিখার কোনো শেষ নাই। আমার যেটা প্রশ্ন ভাইয়ার কাছে সেটা হলো যে এটা আমার কৌতূহল থেকে প্রশ্ন করছি, আগে তো হচ্ছে যে এক্সাম দিয়ে পাশ করে করাটাই হচ্ছে মেইন লক্ষ্য,
কিন্তু পরবর্তীতে এক্সামের পরে আমি যদি চাই বিটিআরসি তে গিয়ে যে টোটাল এখন পর্যন্ত যে কয়টা কল সাইন অ্যালট হয়েছে সরকারিভাবে, ওইটা কি আমি লিস্টটা দেখতে পারবো এবং লিস্টটা দেখে কি আমি অ্যাপ্লাই করতে পারবো কিনা বা কি আসে বিষয়, এটা একটু যদি আমাকে একটু জানাতেন। আসসালামু আলাইকুম। রাব্বি ভাই, ওয়ালাইকুম আসসালাম। ফাহিম শাহরিয়ার। ভাই বলবেন না, চাচা বলবেন। বিমান ভাই, মন্টু ভাই তো যেহেতু আপনার চাচা হয়। আচ্ছা, এনিওয়ে, ফান অ্যাপার্ট, আসলে একটা সময় বিটিআরসি তে আমরা যেতাম, ওই অ্যাক্সেস ছিল, আমরা খাতা খুলে দেখতাম যে কোনটা ফাঁকা আছে, আমাদেরকে খাতা খুলে দিত যে দেখেন, দেখে পছন্দ করে নেন। বাট এখন তো আসলে দুনিয়া অনেক চেঞ্জ হয়েছে, এখন ওইভাবে অ্যালাউ করে না বিটিআরসি। এবং আমরা গত মিটিং এও ফাহাদ এবং তারা গেছিল, আমি ছিলাম না, তো সেখানেও বিটিআরসি কে রিকোয়েস্ট করা হয়েছিল যে টোটাল লিস্টটা পাবলিশ করার জন্য এই যাবৎকালের অ্যামেচার রেডিও অপারেটরদেরকে। তারা সেটাও করবে না জানিয়েছে, ডাইরেক্ট বলে নাই, বাট সেটাতে খুব একটা উৎসাহ দেখায় নাই। তো এটার একটা কারণ হতে পারে যে তাদের কাছে টোটাল লিস্ট নাই ওইভাবে, এবং তাদের এখন ওই সময় নাই যে পুরান, হয়তো ফাইল আছে, তাদের ওই সময় নাই যে ওই পুরান ফাইল ঘেটে ঘেটে ওই 1983 সাল থেকে বসে বসে লিস্ট বানাবে। সো তারা উল্টা পথে যায় যে আপনি যেটা চাইবেন সেইটা ফ্রি আছে নাকি, তখন তারা সেটা খুঁজে দেখে। হয়তো ব্যাপারটা এরকম হতেই পারে, আমার ধারণা। তো না, বিটিআরসি, প্রশ্নের উত্তর হচ্ছে বিটিআরসি আপনাকে লিস্ট দিবে না। তবে আমি শুনেছি যে কোনো এক ভদ্রলোক আমাদের মধ্যে অ্যামেচার রেডিও অপারেটর, উনি বিটিআরসি কে উকিল নোটিশ পাঠিয়ে টোটাল লিস্টটা নিয়েছেন তথ্য অধিকার আইনে। তো আমি জানি না ওই লিস্টটা পাবলিশ করেছে কিনা, এটা ফাহাদ বলতে পারবে যে ওই লিস্টটা কোথা থেকে পাওয়া যাবে কিনা। ওভার টু ফাহাদ। থ্যাংক ইউ ভাইয়া। ওই তালিকাটা পাবলিক করে নাই এবং ওইটা ওই শর্ত সাপেক্ষে গিয়েছে, পাবলিক যাতে না করা হয়। তো আমরা তারপরেও চেষ্টা করব সাংগঠনিকভাবে আমাদের পক্ষ থেকে সবসময় বিটিআরসি কে অ্যাপ্রোচ থাকে, আমরা নেক্সট ডেও যদি কোথাও বলার সুযোগ থাকে আমরা বলবো যাতে এই জিনিসটা পাবলিক করা হয়। তাছাড়া যে রাব্বি ভাই আগেই বলেছেন যে কিছু প্রসেস আছে সেটা দিয়ে জানা যায়। তো থ্যাংক ইউ। আমি আসলে আপনাদেরকে মানে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের আগ্রহ অনেক বেশি এবং আপনারা মানে প্রশ্ন সেটাকে প্রমাণ করছে আপনারা অনেক বেশি আগ্রহী। তবে আমাদের এখন মনে হয় যে সর্বপ্রথম ফোকাস করা উচিত আমাদের পরীক্ষার দিকে, যে হোয়াট উই শুড লার্ন, হোয়ার শুড উই স্টার্ট এন্ড হাউ শুড উই স্টার্ট। আমরা যদি এই জায়গাটাতে এখন একটু ফোকাস করি, কারণ আমাদের হাতে খুব বেশি সময় নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা আমাদের শখের জায়গা, ইটস নট আওয়ার প্রফেশন। সো আমরা আমাদের ফ্যামিলি, আমাদের প্রফেশনাল লাইফ, আমাদের পার্সোনাল লাইফকে সময় দেওয়ার পরের সময়টুকু এখানে দেই। তো সেই ক্ষেত্রে আসলে প্রতিদিন আপনাকে হয়তোবা সবাই ঠিক মতো সময় দিতে পারবেও না। তো সেই ক্ষেত্রে আসলে আমাদের এখন মেন ফোকাস থাকা উচিত আমরা পরীক্ষার দিকে যাব। ওয়েন উই গেট পাস্ট, আমরা যখন সার্টিফিকেটটা পেয়ে যাব, দেন আমরা বসে আবার ডিসকাস করতে পারি যে হাউ উই ক্যান গেট দ্য লাইসেন্স, আমরা কিভাবে কল সাইনটা সিলেক্ট করব, কি ধরনের জিনিস মাথায় রাখা উচিত, কিভাবে করতে পারি। আমাদের দেশে একটা বড় সুবিধা হচ্ছে উই ক্যান চুজ আওয়ার কল সাইন। পৃথিবীর অনেক দেশ আছে চয়েস করার কোনো সুযোগ নেই, আপনি শুধু অ্যাপ্লাই করবেন, তারা আপনাকে দিয়ে দিবে যে ওকে এটাই হচ্ছে তোমার কল সাইন, চয়েস করার কোনো সুযোগ নেই। তো আমরা মনে হয় প্রশ্ন এবং পরীক্ষা এবং পরীক্ষার প্রস্তুতি এই রিলেটেড প্রশ্নগুলিতেই আশা করব পরের প্রশ্নগুলি আসবে। অন্য যে এক্সাইটমেন্ট গুলি আছে এগুলিকে জমায়ে রাখেন, ওই এক্সাইটমেন্টকে শক্তিতে রূপান্তর করেন যাতে আপনি পরীক্ষায় পাশ করবেন। সেই পরীক্ষায় পাশের পর এই প্রশ্নগুলি নিয়ে আমরা একটা লম্বা ডিসকাশনে যেতে পারবো। আমি খুবই দুঃখিত যে আপনাদেরকে এই জায়গাটাতে আমাকে একটু থামাতে হচ্ছে। উই অলরেডি স্পেন্ডেড 40 মিনিটস এবং আমরা পরীক্ষার প্রস্তুতির দিকে এখন যাব। পরীক্ষার প্রস্তুতি নিয়ে আপনাদের যদি প্রশ্ন থাকে আমি অ্যাপ্রিসিয়েট করব। এছাড়াও যদি জিজ্ঞাসা খুব বেশি আগ্রহ থাকে যে আপনার আসলেই মানে এটা আপনাকে অবশ্যই জানতে হবে, এমন কোনো প্রশ্ন থাকলে আমরা নেক্সট 2 মিনিটস এই কোয়েশ্চেনের আনসারটা রাখবো, দেন আমরা পরীক্ষার প্রস্তুতির দিকে যাব। তো আগামী 2 মিনিট আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে। আমি মনে হয় একটা হ্যান্ড রাইজ দেখতে পেয়েছিলাম তারিকুল ইসলাম ভাইয়ের। তো আপনি, আপনার যদি কোনো প্রশ্ন থাকে করে ফেলতে পারেন। জি ভাইয়া, বলে ফেলেন। তারিকুল ইসলাম ভাই, একটু আনমিউট করে বলবেন ভাইয়া। ও সরি ভাই, আমি খেয়াল করিনি। আমার প্রশ্নটা হচ্ছে পরীক্ষা রিলেটেড না, সরি। আমার প্রশ্ন হচ্ছে লাইসেন্স রিলেটেড।
তো যেটা বললেন ভাইয়া যে S21 সিরিজটা হচ্ছে আর কি বাংলাদেশের জন্য, জিরো সিরিজটা আর কি S21 0 যেটা ফরেনারদের জন্য। এখন আমি যেহেতু যখন যদি বিদেশ যাই তখন আমি যতটুকু জানি একটা টেম্পোরারি কল সাইন দেওয়া হয়, বাট বিদেশ যেয়ে যদি আমি লং টাইম স্টে করি সেক্ষেত্রে কি বাংলাদেশের যে আমার কল সেন্টার ছিল ওইটার এগেনস্টে একটা কল সাইন ইস্যু করতে হবে, নাকি ওখানে গিয়ে আবার নতুন করে এক্সাম দিয়ে ওই দেশের রুলস রেগুলেশন অনুযায়ী একটা লাইসেন্স নিতে হবে? আচ্ছা, রুলস অনুযায়ী পৃথিবীর অনেক দেশ আমাদেরকে রেসিপ্রোকাল কল সাইন ইস্যু করে, যেটা এক এক দেশের রুলস এক এক রকম। 7 দিন, 1 মাস, 3 মাস পর্যন্ত এরকম কিছু প্রভিশন থাকে। তবে লং টার্ম স্টে করতে হলে ওই দেশের লাইসেন্সিং প্রসিডিওর মেনে ওই দেশের লাইসেন্স নিতে হবে। এটা হচ্ছে ইনে সামারি। রাফি ভাই, আমি যদি ভুল না বলে থাকি। হ্যাঁ, সামারি ঠিক আছে, বাট একটা একটা আমি আর একটু ফিলার দিই, সেটা হচ্ছে যে জিরো না, জুলু, মানে S21 টা বিদেশিদের জন্য কল সেন্টার রাখা হয়েছে বোঝার সুবিধার্থে। এটাও হার্ড অ্যান্ড ফাস্ট কোনো রুল না, এটা জাস্ট একটা কনভেনশন বিটিআরসি ফলো করে। আর যেটা হচ্ছে যে আপনি একদিনের জন্য, নট মানে 1 মিনিটের জন্য, আপনি যখনই বাংলাদেশের বাইরে চলে যাবেন এই কল সাইন আর ভ্যালিড না আপনার। আপনি যে দেশে যাবেন সেই দেশের অথরিটির কাছ থেকে আপনাকে লাইসেন্স নিতে হবে ফর এ সিঙ্গেল ট্রান্সমিশন রেডিও ইউজ করতে হলে। এখন সেই ক্ষেত্রে সেই দেশের অথরিটি আপনাকে তার দেশের লাইসেন্স দিতে পারে, অথবা নিয়ম অনুযায়ী তার দেশের প্রিফিক্স স্ল্যাশ আপনার বাংলাদেশের কল সাইন এইভাবে করতে পারে। হ্যাঁ, এটা আপ টু দ্যাট কান্ট্রি। কোনো কান্ট্রি সরাসরি আপনাকে তাদের কল সাইন দিবে, কোনো কান্ট্রি তাদের কল সাইনের লেজ হিসাবে আপনার কল সাইন লাগে আপনাকে দিবে। বাট এই দেশের লাইসেন্স থাকলে তখন ফাহাদ যেটা বললো যে রেসিপ্রোকাল লাইসেন্স হিসাবে শর্ট টাইম ইউজের জন্য আপনার আর পরীক্ষা দেওয়া লাগবে না, সেই দেশে অ্যাপ্লাই করলেই আপনি লাইসেন্স পাবেন ফর শর্ট টাইম। বাট প্রতিটা দেশের নিয়ম আছে আলাদা আলাদা, যে শর্ট টাইমটার ডিউরেশন আসলে কতটুকু। তার থেকে বেশি হলে সেই দেশের লাইসেন্স লাগবে, একদম গাড়ির ড্রাইভিং লাইসেন্সের মতো। যে আপনি বাংলাদেশের লাইসেন্স দিয়ে হয়তো ওখানে একটা ফর্ম ফিল আপ করে আপনি গাড়ি চালাইতে পারবেন ফর ফার্স্ট 3 মান্থস কোনো দেশে যাওয়ার পরে, কিংবা 2 মান্থস সেই দেশের নিয়ম অনুযায়ী, কিন্তু তারপরে কিন্তু তাদের পরীক্ষা দিয়ে তাদের লাইসেন্স আপনার নিতে হবে। থ্যাংক ইউ ভাইয়া, বুঝতে পারছি। জি, এনায়েত হোসেন ভাই। আসসালামু আলাইকুম, আমার নাম ইনায়েত। আমার কোশ্চেনটা আসলে ছিল ওই রেজিস্ট্রেশন ইস্যু, যেটা আমি গত সোমবারে ফর্ম ফিল আপ করি এবং তারপর পরেই পেমেন্টের জন্য মেসেজ পাঠাই, কিন্তু ফিরতি আর মেসেজ আসতেছে না। আমার 3 দিন তো চলে গেছে, আজকে আমি আবার আহ, আবেদন করব। তো এই রিলেটেড সমস্যা কারোর হয়েছে কিনা, বা এটার আসলে কি ওদের টেকনিক্যাল কোনো সমস্যা কিনা, টেলিটকের বা ওই কি বলে সার্ভারের কোনো ইস্যু কিনা, বা আমার মতো এরকম প্রবলেম আর কেউ ফেস করছেন কিনা। ওকে, ঠিক আছে, আপনার প্রশ্নের উত্তর রাখছি। এসিপি। ভাইয়া, ওই যে এনায়েতের অ্যান্সারটা হচ্ছে যে আমি আজকে টেলিটকের সাথে কথা বলেছিলাম। বেশ কিছু ফিলোর সেম প্রবলেম হচ্ছিল। তারা বলা হয়েছে তাদের টেকনিক্যাল টিম যারা এই ফর্মটা দেখে তারা ছুটিতে আছে, তারা রবিবারে ব্যাক করবে। দেন তারপর এটা তারা সমাধান করবে, এবং তাদের জন্য সমাধানটা যেটা বলছে, যেহেতু 3 দিন ওভার হয়ে গেছে তাদেরকে রবিবার আবার নতুন করে আবেদন করতে হবে। করলে তখন তাদের নতুন ইউজার আইডি ইস্যু হবে, ওই ইউজার আইডির উপরে তাদেরকে পেমেন্ট করতে হবে। যাদের 3 দিন অলরেডি হয়ে গেছে তাদের ফর্ম বাদ হয়ে গেছে সার্ভার থেকে। এনায়েত ভাই, বুঝতে পারছেন? জি, থ্যাংক ইউ, আমি ক্লিয়ার। তাহলে আমি আবার আবেদন করব। জি, ওকে, থ্যাংক ইউ ভাই। রবিবারে করবেন, এবং রবিবারে আমরা আবার একটু তাদের সাথে কথা বলে আমি গ্রুপে জানিয়ে দেবো যে পেমেন্টের ইস্যুটা সলভ হয়েছে কিনা। দেন তারপরে একটা আবেদন করবেন। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। আচ্ছা, আমরা এখন একটু আমাদের পরীক্ষার প্রস্তুতির দিকে আসি। এই বছর বিটিআরসি তার সার্কুলারে কিছু প্রসিডিওরের বলেছে কিভাবে আবেদন করতে হবে। ওইখানে আপনাদের যদি কোনো প্রবলেম হয় আপনারা গ্রুপে লেখেন। আমাদের সাথে বিটিআরসি এবং টেলিটকের একটা যোগাযোগ আছে, তো আমরা আপনাদের হয়ে তাদের সাথে কথা বলে প্রবলেমগুলি সলভ করব। এবার আসি পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে। আপনাদেরকে মানে কিভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে বা কি কি প্রস্তুতি নেওয়া উচিত, বা অনেকেরই প্রশ্ন ছিল আমি টেকনিক্যাল না, আমি আসলে নন টেক হয়ে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো কিনা। তা আমরা একটু একটা জিনিস একটু দেখে নেই। এখানে যারা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আছেন, ইট ক্যান বি সায়েন্স ব্যাকগ্রাউন্ড অথবা ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি, তারা একটু হ্যান্ড রাইজ করবেন।
ওকে, আমরা অনেক 15 জনের মতো হ্যান্ড রাইজ পেয়েছি টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ এভরিওয়ান আপনাদের হ্যান্ড রাইজের জন্য। ওকে, এখনো উঠছে, আমরা মোটামুটি একটা বুঝতে পেরেছি আমাদের কি পরিমাণে আছে। তো আমি একটা সহজ ভাবে আপনাদেরকে একটু বলি, যদি আপনারা পরীক্ষার প্রস্তুতির দিকে তাকান, আমরা যদি সার্কুলারটাতে দেখি, সেখানে বলা হয়েছে বেসিক ইলেকট্রনিক্স অ্যান্ড ফান্ডামেন্টাল রেডিও ইঞ্জিনিয়ারিং। এই দুইটা একটু টেকনিক্যাল পার্ট, এই দুইটা জায়গাতে আমাদেরকে একটু ফোকাসড হয়েই করতে হবে। এছাড়া বাকি যেগুলি আছে এগুলি হচ্ছে রুলস এন্ড রেগুলেশন, অপারেটিং প্রসিডিওর, এগুলি কিছু প্র্যাকটিক্যাল নলেজ, কিছুটা তত্ত্বীয় জ্ঞান। আর যেটা হচ্ছে আপনার ইলেকট্রিক্যাল অ্যান্ড বেসিক ইলেকট্রনিক্স অ্যান্ড ফান্ডামেন্টাল অফ রেডিও ইঞ্জিনিয়ারিং, এই জায়গাটাতে একটু টেকনিক্যাল পার্ট আছে, এটা আপনাকে একটু পড়তেও হবে, কিছুটা প্র্যাকটিক্যালও আপনার প্রয়োজন পড়তে পারে। তবে মোটামুটি ভাবে বলতে পারেন যে এটা একটা আপনি পড়েই পাস করতে পারবেন, খুব কঠিন কিছু না। 9-10 যেই ফিজিক্স বইয়ে বিদ্যুতের যে চ্যাপ্টারটা আছে ওইটুকুন পড়লেও আপনার মোটামুটি হয়ে যায়। আর খুব বেশি জ্ঞান নিতে চাইলে আপনি হচ্ছে ইন্টারের যেই বইটা আছে ওইখানটাতেও আপনি পড়তে পারেন, অথবা ডিপ্লোমার একটা বই পাওয়া যায় বেসিক ইলেকট্রনিক্স 1, সেখান থেকেও আপনি এই জ্ঞানগুলি পেয়ে যাবেন, খুবই সিম্পল। তো আমি আপনাদের একটা প্রেজেন্টেশন দেখানোর কথা ছিল, তো প্রেজেন্টেশনটাতে যাব না, আমি প্রেজেন্টেশনটা আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, আপনারা দেখে নিবেন। ওইখানে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আমি একবার একটু ওভারভিউ মানে একটু টেনে টেনে দেখিয়ে যাচ্ছি আপনাদেরকে। আরসি ভাই তো মনে হয় একটু ব্যস্ত। ওকে, আমি যাচ্ছি সেখানে। কেউ একজন একটু কনফার্ম করবেন যে আপনারা দেখতে পান কিনা। সাব্বির, দেখতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ জি ভাই, দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। ওকে, তো অ্যামেচার রেডিও আসলে কি? অ্যামেচার রেডিও একটা ফ্রেন্ডলি, সাইন্টিফিক, ফান লাভিং, হাইটেক অ্যাক্টিভিটি। পপুলারলি এটা হ্যাম রেডিও হিসাবে সবাই জানে। অ্যামেচার রেডিও এনকারেজ করে সেলফ লার্নিং, এক্সপেরিমেন্টেশন অ্যান্ড ইন্টার কমিউনিকেশন। আপনাকে নিজে নিজে শিখতে হবে, এক্সপেরিমেন্ট করতে হবে এবং নিজেদের ভিতর যোগাযোগ করতে পারা। কারা অ্যামেচার রেডিও হতে পারে? 18 বছর আছে এবং হচ্ছে বাংলাদেশের রুলস অনুযায়ী তাকে এসএসসি পাস হইতে হবে। অ্যান্ড 18-র উপরে বয়সের কোনো মানে বাধ্যবাধকতা নাই, আপনার ফিজিক্যাল ডিসেবিলিটিও থাকতে পারে, কোনো প্রবলেম নাই, আপনি অ্যামেচার রেডিও লাইসেন্স নিতে পারেন। তো বাংলাদেশে অ্যামেচার রেডিও লাইসেন্স প্রোভাইড করে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন, ইটস শর্ট ফর্মে হচ্ছে বিটিআরসি। তো অ্যামেচার রেডিও কেন? অ্যামেচার রেডিও একটা বড় কন্ট্রিবিউশন রেখেছে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের, কমিউনিকেশন ফিল্ড এবং ইনফরমেশন টেকনোলজি ফিল্ডে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের জন্য এর কন্ট্রিবিউশন অনেক বেশি। তো আপনি যদি দেখেন এখনকার যুগে যত অ্যাডভান্স টেকনোলজি দেখতে পাচ্ছেন তার অনেক কিছুই অ্যামেচারদের হাত ধরেই এসেছে। তো অ্যামেচার রেডিওতে কি কি ধরনের কমিউনিকেশন হয় আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু ছবি। আমরা এখানে ভিজুয়াল কমিউনিকেশন করা যায়, ভিডিও ট্রান্সমিট করা যায়, ওয়াকি টকিতে আমরা স্যাটেলাইট কমিউনিকেশন করতে পারি। এই অ্যামেচার রেডিও স্যাটেলাইট আছে, এইচএফ এর লোকাল এবং লং ডিস্টেন্স কমিউনিকেশন করা যায়, ডিজিটাল কানেক্টিভিটি আছে। অ্যামেচার রেডিও কেন? অ্যামেচার রেডিও বেসিক্যালি আপনাকে এক্সপেরিমেন্ট করার জন্য একটা এবং কমিউনিকেশন করার, নিজের নলেজ শেয়ার করার, নলেজ এনহ্যান্স করার জন্য একটা জায়গা দিচ্ছে, যেখানে আপনি ইলেকট্রনিক্স, ব্রডকাস্টিং, কমিউনিকেশন, কম্পিউটার, স্পেস এবং ইনফরমেশন সায়েন্স নিয়ে অনেক কিছু জানতে পারবেন। আপনি ডেটা, ভয়েস, ভিজুয়াল ট্রান্সমিশন, এই ধরনের অনেক কিছু যেটা আসলে আমাদের সাধারণ জীবনে আমরা ভাবি না বা ভাবতে আমাদের কষ্ট হয়, সেই জিনিসগুলি অ্যামেচার রেডিও খুব সহজে আমাদেরকে করার সুযোগ দেয়। এবং আপনি যদি চিন্তা করেন যে আপনি রোমিও চার্লির মতো একজন এক্সপার্টের কাছে কমার্শিয়াল লাইফে যাবেন, ইটস ভেরি ডিফিকাল্ট, কিন্তু অ্যামেচার জগতে উনি এখন রাতের 11টা বাজে উনি বসে আছেন। সো ইটস আ ফান পার্ট অফ অ্যামেচার রেডিও। অ্যামেচার রেডিও আপনাকে সারা পৃথিবীতে যোগাযোগ করার সুযোগ দেয় এবং অনেক পদ্ধতিতে আপনি প্যাকেট রেডিওর মাধ্যমে ডিজিটাল কমিউনিকেশন করতে পারেন। অ্যামেচার রেডিও টেলিভিশন আছে যেটাকে স্লো স্ক্যান টিভি বলে, এসএস টিভি। ইভেন স্যাটেলাইট কমিউনিকেশন করে আপনি পৃথিবীর অন্য দেশে যোগাযোগ করতে পারেন।
ভয়েস কমিউনিকেশন টক অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, একটা রেডিও থেকে আরেকটা রেডিও দিয়ে আমরা যে ওরাল কমিউনিকেশন করি বা আমাদের কথা একজন আরেকজনকে শোনাতে পারি। আমরা মোর্স কোড ব্যবহার করি, যেটাকে আগে ডিড ড্যাট বা হচ্ছে ওই টরেটক্কা আমরা বলি বা টেলিগ্রাফ বলি, সেরকমই একটা পদ্ধতি হচ্ছে মোর্স কোড। আমরা অ্যামেচার রেডিওরা মোর্স কোড দিয়ে একে অপরের সাথে তথ্য আদান প্রদান করি। অ্যামেচার রেডিও শুধুমাত্র যে রেডিওর ভিতরে মানে সীমাবদ্ধ থাকে সেটা না, এইটা আপনার ডিজিটালি বা ইন্টারনেটের কেউ ব্যবহার করে হচ্ছে কমিউনিকেশনের একটা পদ্ধতি বের করে। তো এখনকার যুগের সাথে সাথে অ্যামেচার রেডিওর পদ্ধতিও চেঞ্জ হচ্ছে, এখানে ডিজিটাল টপোলজি চলে আসছে। তো আমরা এগুলি সম্পর্কে ভবিষ্যতে বিস্তারিত জানবো। যে এসএসটিভির কথা বলছি, আপনি চাইলে আপনার ঘরের রেডিওটা দিয়ে একটা ইমেজকে আপনি ব্রডকাস্ট করতে পারেন, অপোজিট প্রান্তে যে আছেন সে এটা রিসিভ করবে। ইটস কল এসএসটিভি, স্লো স্ক্যান টিভি। অ্যামেচার রেডিওর অনেকগুলি স্যাটেলাইট আছে। আপনারা যদি ভাবেন যে কমার্শিয়ালি কোনো একটা জায়গায় স্যাটেলাইটের সাথে কমিউনিকেট করবেন, লাইসেন্স, ডিভাইস এগুলি জোগাড় করে ওই স্যাটেলাইটে কমিউনিকেশন করতে আপনার মোটামুটি অনেক সময়, অর্থ এবং শ্রমের প্রয়োজন আছে। একমাত্র অ্যামেচার রেডিও যেটাতে আপনি স্যাটেলাইটে অ্যাক্সেস করতে পারবেন ফ্রি, আপনার এটার জন্য কোনো অর্থ খরচ করতে হবে না। খুব মিনিমালিস্টিক ডিভাইসেস, জিনিসপত্র দিয়ে আপনার হাতের ওয়াকি টকি এবং একটা ইয়াগি এন্টেনা দিয়ে আপনি স্যাটেলাইটের মাধ্যমে সারা পৃথিবীতে যোগাযোগ করতে পারবেন। এই সুযোগটা শুধুমাত্র অ্যামেচার রেডিওতে আছে, অন্য কোথাও নেই। অ্যামেচার রেডিও কমিউনিকেশন এটা খুবই মজার। এখানে যেমন আমাদের আরসি ভাই বলেছিলেন আর্থ মুন টু আর্থ, আমরা পৃথিবী থেকে চাঁদে সিগন্যাল প্রেরণ করি, সেটা বাউন্স ব্যাক করে আবার পৃথিবীতে আসে, এটাকে বলা হয় আর্থ মুন আর্থ কমিউনিকেশন। ডিএক্স কমিউনিকেশন, আমরা বাংলাদেশে বসে পৃথিবীর অনেক দেশে কথা বলি, ইউএসএ, কানাডা, ইউরোপ, ইভেন আটলান্টিকাতেও কথা বলা যায়। টিভি কমিউনিকেশন, যেটা আসলে কমার্শিয়ালি এটা সম্ভব না, কারণ একটা লাইসেন্স, একটা টিভি স্টেশন করা খুবই ডিফিকাল্ট। কিন্তু অ্যামেচার রেডিও আপনাকে সেই সুযোগ দিচ্ছে, আপনি স্লো স্ক্যান টিভির মাধ্যমে আপনার ব্রডকাস্ট করতে পারেন। মোবাইল অপারেশন চালাতে পারেন, আপনি আপনার ডিভাইসটাকে নিয়ে ঘরের বাইরে গিয়ে অনেক ধরনের এক্সপেরিমেন্ট করতে পারেন। আমাদের প্রচুর পরিমাণে কন্টেস্ট হয়, জাস্ট গত শুক্র শনিবার, আমার শনি রবিবার একটা কন্টেস্ট হয়ে গেছে, সারা পৃথিবীতে সকল হ্যামরা ওই কন্টেস্টে অ্যাটেন্ড করেছে যে কে সবচেয়ে বেশি যোগাযোগ করতে পারে, সেটার অনুযায়ী কিছু অ্যাওয়ার্ডও দেয়। তো অ্যামেচার রেডিওর মাধ্যমে আপনি অনেক কিছুই পেয়ে যাবেন। কিউএসএল কার্ড এক্সচেঞ্জ করা, আমি সরি কিছু হ্যান্ড রাইজ আছে, আমি শেষ করে আপনাদের কাছে আসবো। কিউএসএল কার্ড এক্সচেঞ্জ করা বেসিক্যালি একটা স্টেশন যখন আরেকটা স্টেশনের সাথে কথা বলে তখন একে অপরকে এই অ্যাকনলেজমেন্ট হিসাবে একটা কার্ড দেয়, যেটাকে বলা হয় কিউএসএল কার্ড। অ্যামেচার রেডিওতে রিপিটার থাকে, আরবান সিটিগুলিতে বা ঢাকা শহরে একটা রিপিটার আগে ছিল, এখন ফাংশনাল কোনো রিপিটার নাই। যে রিপিটারের মাধ্যমে আপনি আপনার হ্যান্ডহেল্ড ডিভাইস অথবা ঘরের মোবাইল ডিভাইসটা দিয়ে আপনি কথা বলতে পারেন। অ্যান্ড অ্যামেচার রেডিও ডিরেকশন ফাইন্ডিং, এটা ওয়ান কাইন্ড অফ ফক্স হান্টিং। আপনি সিগন্যালটা কোন দিক থেকে আসছে, কোনো ধরনের নয়েজ বা কোনো ধরনের কম্পিটিশন হয় অনেক, যে আপনি একটা স্টেশন একটা বিকন সিগন্যাল দিতে থাকে, সেই স্টেশনটা কোন দিক থেকে সিগন্যালটা আসতেছে সেটা খুঁজে বের করাটাই হচ্ছে আসলে ডিরেকশন ফাইন্ডিং। তো অ্যামেচার রেডিও সিগন্যাল কিভাবে কাজ করে আমরা দেখতে পাচ্ছি যে আইনস্ফিয়ারিক রিফ্লেকশন আছে, স্যাটেলাইটে কমিউনিকেশন আছে, আমাদের লাইন অফ সাইট কমিউনিকেশন আছে। আমরা এগুলি সম্পর্কে আরো জানবো। অ্যামেচার রেডিওর সব শেষের দিকের একটা পার্ট হচ্ছে সার্ভিস টু আওয়ার সোসাইটি। আমরা ইমার্জেন্সি সিচুয়েশনে বা আদার ভলেন্টিয়ার সার্ভিস আমরা করতে পারি। ফ্লাড হতে পারে, হেরিকেন হতে পারে, ল্যান্ডস্লাইড হতে পারে, আর্থকুইক হতে পারে, বা আইসি স্টর্ম হতে পারে। সেই সকল ক্ষেত্রে যখন নর্মাল কমিউনিকেশন সিস্টেম ফেল করে তখন অ্যামেচাররা সাধারণত গভর্নমেন্টকে সহযোগিতা করে কমিউনিকেশন সাপোর্ট দিয়ে। বিকজ আমরা সবাই জানি একটা ডিজাস্টারের ফার্স্ট স্টেজ হচ্ছে ইস্টাবলিশ আ কমিউনিকেশন সিস্টেম, যেটা অ্যামেচার রেডিও অপারেটররা দিয়ে থাকে। তো কিভাবে জয়েন করতে পারেন, এটা খুবই সিম্পল। আপনার বিটিআরসি একটা সার্কুলার দেয়, সেখানে আপনারা অ্যাপ্লিকেশন করবেন, বিটিআরসি একটা পরীক্ষা নিবে, সেই পরীক্ষাতে আপনি পাস করবেন, দেন আপনি বাকি প্রসেস গুলি আপনারা এখানে দেখে নেবেন। প্রিপারেশন ফর অ্যামেচার রেডিও এক্সাম, আপনার কি কি জিনিস সম্পর্কে জানা উচিত। অ্যামেচার রেডিও রুলস এন্ড রেগুলেশন,
বেসিক ইলেকট্রনিক্স অ্যান্ড রেডিও ইঞ্জিনিয়ারিং, অ্যামেচার রেডিও অপারেশনস, মোর্স কোড। তো মোর্স কোডটা আমাদের দেশে এখনো দরকার পড়ে না, আগে একসময় পরীক্ষা নিত। আমাদের বেসিক যে জিনিসগুলি, টেকনিক্যাল জিনিসগুলি জানা দরকার, সেটা হচ্ছে ফোনেটিক অ্যালফাবেট, অ্যামেচার রেডিও কিউ কোড, বেসিক ইলেকট্রনিক্স, পাওয়ার সাপ্লাই, রেডিও ডিভাইসেস, এন্টেনা, এটসেট্রা। এখানে দেখতে পাচ্ছেন ফোনেটিক অ্যালফাবেটের একটা চার্ট দেওয়া আছে, কিউ কোডের চার্ট দেওয়া আছে, এখানে কিছু কম্পোনেন্টের ছবি দেওয়া আছে। এইগুলি নিয়ে আমরা বিস্তারিত ক্লাসে যাব। তো বেসিক ইলেকট্রনিক্স এর কি কি জিনিস আমাদের দেখা দরকার, সেগুলি নিয়ে আমরা দিব। রেডিও ডিভাইস বেসিক্যালি কি কি ধরনের হয়, এটা হচ্ছে হ্যান্ডহেল্ড ডিভাইস, এটাকে বলা হয় মোবাইল ডিভাইস, যেটা ইউএইচএফ এন্ড ভিএইচএফ 25 ওয়াটের সর্বোচ্চ হয়ে থাকে। হ্যান্ডহেল্ড ডিভাইস 5 ওয়াটের, 5 ওয়াটের সর্বোচ্চ হয়ে থাকে। এবং বেস রেডিও এইচএফ রেডিওটা বাংলাদেশে 100 ওয়াটে পারমিট করে। এন্টেনা, বিভিন্ন ধরনের এন্টেনা, তবে সবচেয়ে পপুলার এবং সহজ এন্টেনা হচ্ছে ডায়াপোল এন্টেনা। এটা একটা ইয়াগি এন্টেনা, এটা একটা জিপি বা অমনি ডিরেকশনাল এন্টেনা, এটা একটা জেপোল এন্টেনা, এটা বাই ডিরেকশনাল এন্টেনা। এবং ওয়েভ লেন্থের কিছু ক্যালকুলেশন আছে, যে আমাদের ফ্রিকোয়েন্সি কোন ওয়েভ লেন্থে কিভাবে কাজ করছে, আমরা কোন কোন ফ্রিকোয়েন্সিতে আমাদের অ্যালোকেশন আছে, এবং সেইটার জন্য এন্টেনা বানাতে গেলে ওয়েভ লেন্থ জানতে হবে। তো এই ক্যালকুলেশন গুলি আমরা শিখবো। মডুলেশন আছে, এএম মডুলেশন, এফএম মডুলেশন, ডিজিটাল মডুলেশন, এগুলি সম্পর্কে আমরা জানবো। রিপিটার কিভাবে কাজ করে, আমরা ধরে নিচ্ছি আমি আমার বাসা ড্যামরাতে এবং আরসির বাসা হচ্ছে মোহাম্মদপুরে। তো আমরা যদি এই ড্যামরা থেকে মোহাম্মদপুরে আমাদের ওয়াকি টকি দিয়ে কথা বলতে চাই, ইটস ভেরি ডিফিকাল্ট। বাট এই জিনিসটাকে সহজ করার জন্য একটা রিপিটার থাকে একটু উঁচু জায়গায়, তখন আমি আমার বাসা থেকে কথা বললে ওনার কাছ পর্যন্ত পৌঁছে যাবে। এই হচ্ছে ব্যাপার। তো আমি একটু দ্রুত চলে গেলাম, যেহেতু আমাদের একটা বড় এটা এই পুরো সেশনটা 1 ঘন্টার জন্য ডিজাইন করা। তো যেহেতু আমাদের সময় অনেকটুকু প্রশ্ন এবং উত্তরে চলে গিয়েছে, এই প্রেজেন্টেশনটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা দিয়ে দিব। সেইখান থেকে আপনাদের যত ধরনের প্রশ্ন আছে নেক্সট ক্লাসে আমরা এগুলি নিয়ে ডিসকাস করব। তো এই মুহূর্তে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, সেটা নিয়ে আমরা একটু কথা বলি। যে সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম, ধন্যবাদ ভাইয়া। আমি একটু ডিএক্স কমিউনিকেশন সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম, যদি একটু বিস্তারিত বলতেন। আসি ভাই। রোমিও চার্লি। হ্যাঁ ফাহাদ, আমি প্রশ্নটা মিস করছি। ইয়ানকিলি মা জুলিয়েটের সাথে গল্প করছিলাম। প্রশ্নটা ছিল ডিএক্স কমিউনিকেশন কি? আচ্ছা, ডিএক্স কমিউনিকেশন হচ্ছে মানে ডিস্টেন্স কমিউনিকেশন। ডিস্টেন্স কমিউনিকেশনকে সংক্ষেপে ডিএক্স বলে। তো ডিএক্স আসলে কাইন্ড অফ একটা জেনারেলাইজ টার্ম। তো আমরা মূলত ডিএক্স বলি যে নিজের শহরের মধ্যে কিংবা নিজের দেশের মধ্যে কমিউনিকেশনকে আমরা ডিএক্স বলি না। আমরা যখন আরো দূর দূরান্তে কথা বলি, যে ধরেন আমি এখান থেকে রাশিয়াতে একটা অ্যামেচার রেডিও স্টেশনের সাথে কথা বলছি, তখন এটাকে আমরা বলি ডিএক্স। থ্যাংক ইউ। সাইফুল ইসলাম ভাই বুঝতে পেরেছেন? জি ভাইয়া, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তারেক রহমান ভুইয়া ভাই। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। আজকে এটা সুন্দর আয়োজন করার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সবার কাছে, যারা এর জন্য একটা উদ্যোগ গ্রহণ করেছে। আমার নাম তারেক রহমান ভুইয়া, আমার বাড়ি হচ্ছে গাজীপুরের শ্রীপুরের পল্লীতে। আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেছি। এমএসআর এর সাথে যুক্ত হওয়ার জন্য অনেকদিন ধরেই মানে আগ্রহ, এবং ভলান্টিয়ার কাজ করার জন্য খুব ভালো লাগে। আমি একজন বিএনসিসির এক্স ক্যাডেট ছিলাম, ভার বদরুল আলম সরকারি কলেজে পাঠানে। তো স্যার আমার প্রশ্ন হচ্ছে এখানে যে আমরা ক্লাসটা কখন হবে কন্টিনিউ? পরীক্ষা এক পর্যন্ত আশা করি, সম্ভবত যদি আপনারা চান ইচ্ছে করলে পারেন। আর এটার জন্য ক্লাস ফি বা হচ্ছে টাইমটা কখন হলে ভালো হয়, বা কখন করতে যাচ্ছেন একটু যদি আমাদেরকে জানাতেন, আমাদের জন্য ভালো হতো। থ্যাংক ইউ। আবার ওকে, এসিপি বলো। যে ভাই যদি অনুমতি দেন তাহলে আমি একটা পিডিএফ শেয়ার করতাম, মানে এখানে। হ্যাঁ, শিওর শিওর শিওর। করতে পারতেছো নাকি কোনো প্রবলেম হচ্ছে? শেয়ার স্ক্রিন পারমিশন দেওয়া আছে, ইউ ক্যান শেয়ার।
আশা করি সবাই দেখতে পাচ্ছেন। ভাই দেখা যাচ্ছে কি? হ্যাঁ, দেখতে পাচ্ছি সাব্বির। একবার বলে যাও, টপিক গুলি বলে যাও। ওকে, আমাদের হচ্ছে যে আমাদের যে ট্রেনিং মডিউলটা এটা দেওয়া আছে যে ইন্ট্রোডাকশন অ্যামেচার রেডিও, এটা অলরেডি আসতে হয়ে যাচ্ছে। আমরা নেক্সট ক্লাস হচ্ছে আমাদের ইথিক্স, অ্যামেচার রেডিও ইথিক্স নিয়ে আছে, যেগুলো পরীক্ষার সময় আসবে। এগুলো নিয়ে আমরা একটা ক্লাস করবো। তারপর বেসিক ইলেকট্রনিক্স আমাদের 3টা ক্লাস হচ্ছে। আইগেস আমরা হয়তো 2টাতেই শেষ করবো এটাতে। ফান্ডামেন্টাল অফ রেডিও টেকনোলজি নিয়ে আমরা একটু ক্লাস করবো 2টে। রেডিও ইকুইপমেন্ট আমাদের যেগুলো আছে ওগুলো নিয়ে ক্লাস করবো। ইউএসএফ, ভিএচএফ, এসএইচএফ এগুলো নিয়ে আমরা ক্লাস করবো। এইচএফ এর জন্য আলাদা একটা ক্লাস হচ্ছে। আমাদের অ্যান্টেনা সিস্টেম কি কি আছে সেগুলো নিয়ে আমরা একটু কাজ করবো। আমরা অ্যান্টেনা সিস্টেমে কিভাবে কাজ করি এগুলো নিয়ে একটু ক্লাস করবো। প্রোপাগেশন নিয়ে ক্লাস করবো। আমাদের সোসাইটিতে আমাদের আসলে কি কন্ট্রিবিউট আছে ইমার্জেন্সি কমিউনিকেশন, সেগুলো নিয়ে আমরা একটু ক্লাস করবো। দেন হচ্ছে আমরা মেকিং কন্ট্যাক্ট উইথ রেডিও, এটা আমরা আই গেস হয়তো এটা ফিজিক্যাল কোন একটা ট্রেনিং আমরা যাব, যেখানে আমরা হচ্ছে আপনারা কিভাবে রেডিওতে আমরা কথা বলবো ওটাও দেখানোর চেষ্টা করবো। রিভিউ অ্যান্ড প্র্যাকটিস টেস্ট আমাদের এইভাবে একটু মডিউলটা সাজানো আছে। আমরা অলরেডি আপনারা জানেন যে বিটিআরসি থেকে যে সার্কুলারটা জারি করছে, সেই সার্কুলারে বলা আছে যে তারা পরীক্ষার 2 সপ্তাহ আগে একটা কোশ্চেন ব্যাংক শেয়ার করবে। তো আমরা যেটা করব, আমাদের এই বিটিআরসি কোশ্চেন ব্যাংক শেয়ার করার আগে আমাদের ক্লাসগুলি আমরা শেষ করে ফেলবো। হয়তো আমরা আমাদের আপনাদের সাথে আমরা গ্রুপে আলোচনা করে নিব, হয় এটাকে সপ্তাহে 2টা ক্লাস করাবো নাকি 3টা ক্লাস করাবো। এভাবে করে আপনাদের সাথে আমরা আলোচনা করে আমরা টাইম শিডিউল ফিক্স করে দিব। দেন হচ্ছে বিটিআরসি যখন তাদের কোশ্চেন ব্যাংকটা শেয়ার করবে, তখন আমরা যে হচ্ছে আমরা কোশ্চেন ব্যাংকের উপরে ক্লাস নেওয়া শুরু করবো। যে কোশ্চেন ব্যাংকে তাদের যতগুলো কোশ্চেন থাকবে ওগুলো ধরে ধরে আপনাদের সাথে আমরা প্র্যাকটিস সেশন বা কোশ্চেন ইয়ার আমরা হয়তো অনলাইনে পরীক্ষার ব্যবস্থা করবো। আপনারা ওখানে পরীক্ষা দিয়ে আপনাদের প্রিপারেশন গুলি নেবেন। ব্যাক টু আলফা চার্লি পাওয়ার টু আলফা ফ্লো, এটা কারো যদি কোশ্চেন থাকে এখানে শেয়ার করতে আস্ক করতে পারেন। ওকে, আমি যদি আর একটু সহজ করি, আমাদের টোটাল 15 ঘন্টার একটা শিডিউল করা আছে। টোটাল ক্লাসগুলি 15 ঘন্টার হবে। এটা এমনও হতে পারে আমরা একদিনে 2 ঘন্টার করে ক্লাস নিতে পারি, কারণ আমাদের আসলে অনেকগুলি জায়গায় ইনভলভমেন্ট আছে। এবং যেহেতু আমাদের রিসোর্সেস লিমিটেড, এটাকে আমাদের প্রপারলি ইউটিলাইজ করতে হবে। হয়তো আমরা দিনের সংখ্যা না বাড়িয়ে একই দিনে ক্লাসের সংখ্যা বাড়াতে পারি। তো এটা নিয়ে আমরা এখনো কাজ করছি। আমরা খুব দ্রুতই এটা আপনাদেরকে জানিয়ে দিব। আশা করছি কালকের মধ্যেই আপনারা জানতে পাবেন, এবং আপনাদের প্রথম ক্লাস কালকেই হবে, এইটুকুন ফর শিওর। টাইমিংটা আমরা জানিয়ে দিব, এবং আমরা খুব বেশি দেরি করব না। আর সবচেয়ে কারণ আমরা যদি এইভাবে চিন্তা করি যে 15 ঘন্টা প্রতি সপ্তাহে 2টা করে ক্লাস, পরীক্ষা শেষ হয়ে যাবে, ক্লাস আর শেষ হবে না। তো আমাদের আসলে পুরো মডিউলটা সাজানো হয়েছে এমন ভাবে পরীক্ষায় শুধু পাস করা মূল উদ্দেশ্য না। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে অ্যাজ এ গুড হ্যাম, আপনি যখন পরীক্ষায় পাস করবেন তখন যাতে অ্যাটলিস্ট ইউ হ্যাভ সাম বেসিক নলেজ হোয়াট ইউ শুড ডু, হাউ ইউ শুড অপারেট। কিন্তু আমরা যদি পরীক্ষায় পাশের পদ্ধতি, এটা তো মাত্র 2-3 ঘন্টার একটা ক্লাস করলে আপনি পরীক্ষায় পাস করে যাবে, কিন্তু আসলে লার্নিং টুকুন হবে না। একজন হ্যাম হওয়ার জন্য যে জিনিসগুলি আপনার জানা উচিত, আপনি হয়তো বা পরীক্ষায় পাস করবেন, পরীক্ষায় পাস করার পর আপনার মনে হবে আচ্ছা আমি তো পরীক্ষায় পাস করছি কিন্তু আমি করবো না। কেউ কিছু বললে আপনি তার চেহারার দিকে তাকায় থাকবেন, ও এরকমও হয়, আমি তো জানি না। তো ওই লজ্জা পাওয়ার চাইতে আপনাকেও কষ্ট করতে হবে। ডেফিনেটলি এখানে যারা সময় দিবেন তারা তাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় আপনাদেরকে দিবে, এবং কিছু লেজেন্ড আমাদের ভিতর আছেন যারা আমাদেরকে সময় দিবেন। তো এটা একটা অপরচুনিটি যে লেজেন্ডদের আপনি যখন একবার হ্যাম হয়ে যাবেন, তারপরে তার অ্যাক্সেস পাওয়াটা কঠিন হবে। আমি এটুকুন বললাম যে আরসির কাছে আপনি যখন এই হ্যাম হয়ে যাবেন, তারপরে আরসির কাছে অ্যাক্সেস পাইতে আপনাদের খুব চাপ হয়ে যাবে। কিন্তু এই পরীক্ষার সময়টুকুন ওনারা যেমন আজকে দেখতেছেন অনেক সময় ধরে বসে আছে, তখন আর পাবেন না, তখন খুব চাপ হয়ে যাবে। কিন্তু এই পরীক্ষার আর প্রস্তুতির আগ পর্যন্ত যতটুকু জ্ঞান ওনার থেকে আপনারা নিয়ে নিতে পারেন, সেটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো এই হচ্ছে আমাদের জায়গা। তো এই ক্ষেত্রে আপনাদের কোনো পরামর্শ, আপনাদের কোনো ইনপুট থাকলে আপনারা দিবেন। আমরা মনে হয় সপ্তাহে 3 দিন ধরে ক্লাস টান দিব, এবং সেইটা বৃহস্পতি শুক্র শনি এরকম হতে পারে, অথবা এমনও হতে পারে যে সপ্তাহে 7 দিনও ক্লাস হতে পারে। তো এটা কি হবে, আমরাও কিছু ডিসিশনের ব্যাপার আছে, আপনাদেরও যদি কোনো পরামর্শ থাকে সেটা হতে পারে। আর সর্বশেষ আপনাদের একটা ফিজিক্যাল ক্লাস হবে, যেটা একটা ডে লং অ্যাক্টিভিটি। তো সেই ডে লং অ্যাক্টিভিটি এই থিওরিটিক্যাল ক্লাসগুলি শেষ হওয়ার পরেই হবে, যেটা হচ্ছে আসলে ফাইনালি ওইটার উপরে ডিপেন্ড করবে আপনি কত ভালো হ্যাম হবেন। তো
আপনাদের কাছে ফ্লোর ওপেন, হ্যান্ড রাইজ করেন। আপনাদের কোনো ইনপুট থাকলে, আপনাদের কোনো পরামর্শ থাকলে আমাদেরকে জানাবেন। উই আর হ্যাপি টু লার্ন অ্যান্ড হিয়ার ফ্রম ইউ। আপনাদের যে কোনো পরামর্শ, ইউ ক্যান রাইজ ইউর হ্যান্ড অ্যান্ড আস্ক আস, অথবা আপনার পরামর্শটা আমাদেরকে দিয়ে দিতে পারেন। Uh, 3 days a week, 10 p.m. sounds good. ওকে, আমরা একটা পরামর্শ পেয়েছি। আর কারো কোনো পরামর্শ? ওকে, তাহলে আমরা ধরে নিচ্ছি যে আমরা যে সিদ্ধান্তগুলি নিব আপনারা সেখানে একমত পোষণ করবেন। থ্যাংক ইউ সো মাচ। এটাই আসলে ইউনিটির একটা বড় পরিচয় দেখাচ্ছে আমাদেরকে। তো থ্যাংক ইউ। আজকে আমরা মনে হয় আর দীর্ঘায়িত করব না। আপনাদের পক্ষ থেকে যদি উইকলি 2 ক্লাস দিয়ে আসলে ভাইয়া শেষ করতে পারবো না। জি, AHM রাজাউন ভাই। আচ্ছা, আমাদের ক্লাসগুলো কি রেকর্ডেড হবে? রেকর্ডেড হবে, বাট রেকর্ডেড ক্লাসকে আমরা পরে পাবলিশ করব। আমরা অ্যাপ্রিসিয়েট করব ফিজিক্যাল ক্লাস, মানে ওই ক্লাসে আপনি নিজে স্বয়ং উপস্থিত থাকেন। মানে রেকর্ডিং পরে বুঝে আপনি প্রশ্ন করে উত্তর পাবেন না। আচ্ছা আচ্ছা। এবং আরেকটা জিনিস একটু বলে রাখি আপনাদেরকে, আমি দুঃখিত, একটু হয়তোবা রুট শোনাবে। আমরা ক্লাস শুরু করব যদি 10টায়, 10টা 1 মিনিটে মিটিং রুম আমরা ক্লোজ করে দিব, মানে লক করে দিব, যে এরপরে আর আমরা নতুন কাউকে আর অ্যাপ্রিসিয়েট করব না। কারণ যিনি 10টায় আসলেন তার তো কোনো অপরাধ নাই। যিনি 10টা 10-এ আসবেন, তার জন্য যিনি 10টায় আসলেন তাকে তো আসলে শাস্তি দেওয়ার কোনো মানে নাই। তো আমরা টাইমের ব্যাপারটাতে এই জায়গাটাতে একটু খেয়াল রাখবো। কারণ যারা মেজরিটি দেখা গেল 10টায় চলে আসছে, এই 10 জনের জন্য এই 40 জন মানুষকে বসায় রাখতে হয়, দেন তারা আসবেন, তাদেরকে নিয়ে আমাদের ক্লাসকে কন্টিনিউ করতে হবে। এটা আসলে এই অবিচারটুকুন আমরা করব না। ফাহিম শাহরিয়ার ভাইয়া। ভাইয়া, আপনার মন্তব্য বা আপনার সিদ্ধান্তকে আমি শ্রদ্ধা জানাই। তবে আমার এখান থেকে যেটা আমার থাকবে রিকোয়েস্ট, যে যেহেতু আমি যে ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটার, তো দেখা গেল যে নেক্সট মান্থের 16 তারিখে আমি একটু দেশের বাইরে যাব, প্রায় 15-16 দিন। তো ওই দেশের সময় বা আমার ট্রাভেলের উপর একটু আমার জন্য হ্যাসেল হয়ে যাবে। যদিও আমি আমার মতো প্রিপারেশন নিচ্ছি, তাও আপনারা যারা সিনিয়র হ্যাম আছেন, শিখার অনেক কিছু আছে। এর আগে আমি বলেছি, শেষ কখনো হয় না শিখার। তো অবশ্যই আমি এটা রিকোয়েস্ট থাকবে যে ক্লাস যেগুলো হচ্ছে অ্যাটলিস্ট এগুলো যদি রেকর্ডেড থাকে, তাহলে আমরা কোনো কারণে, ব্যক্তিগত প্রবলেম, ফ্যামিলি অনেক প্রবলেমের কারণে আমরা অনেক আগ্রহ, কোনো না কোনো কারণে একটা ক্লাস মিস হয়ে যেতে পারে, বা আধা ঘন্টা তো 20 মিনিট ট্রাফিক জ্যামের কারণে বা কোনো একটা ইস্যুর কারণে হয়ে যেতে পারে। যেমন আজকে আমি বাইরে ছিলাম, মোবাইল দিয়ে ট্রাই করতেছিলাম, হচ্ছিল না, বাসায় এসে আমি পিসি থেকে বসলাম আর কি। তো ওই জিনিসটা একটু বিবেচনা করার জন্য আপনাদের সিনিয়র যারা আছেন তাদের প্রতি বিনীত অনুরোধ আর কি। আসসালামু আলাইকুম। ডেফিনেটলি আমাদের আমি একটু অ্যাডভাইজার কথা বলবেন। বলতে চাই স্যার। জি অ্যাডভাইজার প্লিজ। সরি, মানে চিফ আসলে অ্যাডভাইজার। হ্যাঁ, ওই রেকর্ডিং সাথে সাথে আমরা দিই না। এই আরেকটা কারণও আছে, আমিও মানা করেছিলাম আমার রেকর্ডিং দিতে, যে আমরা খবর পেয়েছি যে কিছু অনৈতিক ব্যক্তি এগুলো আবার 100 টাকা করে বেচে নাকি। হ্যাঁ, তো এগুলা একটা সমস্যার জায়গা হয়ে দাঁড়াচ্ছে। ফাহাদ। জি থ্যাংক ইউ। আমি এত খোলামেলা বলতে চাই নাই। ওকে, থ্যাংক ইউ আরসি। তো এখানে আসলে মানে দুইটা ব্যাপার ভাইয়া। প্রবলেম থাকবেই, এটা খুব স্বাভাবিক। আহ, কিন্তু আমাদেরকে আবার ম্যানেজ করতে পারাটাও জানতে হবে। তো যখন আসলে ফ্লেক্সিবল থাকে তখন মানুষ ফ্লেক্সিবিলিটি একটা নিতে চেষ্টা করে। যখনই ফ্লেক্সিবল থাকে যে ওকে 10 মিনিট পরে জয়েন করলে প্রবলেম নাই, তখন আসলে এটা হয় যে ঠিক আছে আমি তাহলে ওই সুযোগটুকু নেই। বিশেষ করে আমার ক্ষেত্রে এটা হয় যখন আমি দেখি যে আমার অল্টারনেটিভ দিয়ে কাজটা হয়ে যাবে, ওই দিন আমাকে ঘুম থেকে কেউ উঠাইতে পারে না। কিন্তু যখন আমি জানি যে না, দেয়ার ইজ নো অল্টারনেটিভ, আই হ্যাভ টু ডু ইট, দেন আমার ঘুমও আসে না, আমি ঠিক টাইম মতো পৌঁছে যাই। তো এরকমই আমরা ওই ফ্লেক্সিবিলিটির জায়গাটা রাখবো না। যেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ক্লাস শুরু হওয়ার কথা 10টায়, আমরা 10টা 2 মিনিটের ভিতরে ক্লাসরুম লক করে দিব, যাতে যিনি অ্যাটেন্ড করেন নাই উনি রেকর্ডেড ক্লাস পরে দেখে নেবেন। নো ইস্যু, এই ক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু যিনি আসলেন তার জন্য আমরা বসে থাকবো না। আবার মাঝখান দিয়ে এসে উনি ঢুকে প্রথম দিকের প্রশ্ন করবেন, এটাও অনেককে বিরক্ত করবে। তো আহ যদি রাব্বি ভাই এই ক্ষেত্রে আপনার কোনো বাণী থাকে, রাব্বি ভাই। না, কোনো বাণী নাই, তবে একটু ফ্লেক্সিবল আসলে করা যায়, মানে লক না করে দিয়ে
হয়তো আমরা অ্যালাউ করতে পারি, বাট তাদেরকে বুঝতে হবে যে তারা কোনো প্রশ্ন করলে সেটা আগেই আলোচনা হয়ে গেলে ওইটা আর এন্টারটেইন করা ডিফিকাল্ট হয়ে যায় আমাদের জন্য। তারা যারা ক্লাস নিই তারা তো আর খেয়াল রাখি না যে কে পরে ঢুকলো কে আগে ঢুকলো। হ্যাঁ, তখন একই প্রশ্ন রিপিট হতে থাকে, বাকিরা বিরক্ত হয় যে এই সিম্পল জিনিসটা একটু আগে আলোচনা করা হয়েছে। তো আমরা একটা অ্যালাউ রাখতে পারি যে ধরেন 10 মিনিটস, যেহেতু 1 ঘন্টার ক্লাস, তার মধ্যে 10 মিনিটস রাখতে পারি, যে 10 মিনিটস এর মধ্যে মানে আমরা ওয়েট করব না, উইল স্টার্ট, বাট 10 মিনিটস এর মধ্যে কেউ ঢুকলে হয়তো সেই অপশনটা দিতে পারি, তারপরে লক করে দেওয়া হবে। এটা করা ওকে, যেতে পারে। ওকে, থ্যাংক ইউ। তাহলে এইটুকুনি কথা ফাইনাল রইলো। আমাদের ক্লাস 10টায় শুরু হলে 10টা 10 মিনিটে আমরা মিটিং রুম মানে ক্লাসরুম লক করে দিব। এই হচ্ছে পলিসি। তো থ্যাংক ইউ এভরিওয়ান। আর দ্বিতীয়ত হচ্ছে আপনাদের কাছে একটু ক্লিয়ারলি বলে রাখি, এই ট্রেনিং সেশন এবং এখানে যা কিছু ঘটতেছে এর ভিতর কোনো ধরনের ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট নাই। আপনাদের কাছে যদি কেউ টাকা পয়সা চায়, এটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। আমাদের এখানে ক্লাস করতে কোনো টাকা লাগে না। আর বাংলাদেশ ডিএক্স ক্লাবে ক্লাস করলে আপনাকে বাংলাদেশ ডিএক্স ক্লাবের মেম্বার হওয়ার কোনো সুযোগ নাই। এই এই ধারণা বা এই আশা পোষণ করাটাও একটু ভুল, কারণ বাংলাদেশ ডিএক্স ক্লাব এখানে মেম্বারশিপ প্রসেসটা খুবই লম্বা এবং খুবই ডিফিকাল্ট। আপনাকে অ্যামেচার রেডিও অপারেটর তো হইতেই হবে। অ্যামেচার রেডিও অপারেটর হওয়ার পরও আপনাকে একটা লম্বা ক্রাইটেরিয়ার ভিতর দিয়ে যেতে হয়। তো এই জায়গাটাতে আপনাকে আহ একটু খেয়াল রাখতে হবে। তো এই হচ্ছে আর কি আমাদের পক্ষ থেকে স্টেটমেন্ট। থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং উইথ আস, এবং আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। আশা করছি আমরা আহ, আগামীকালকে ক্লাস থেকে স্টার্ট করব। তো আপনাদের যে রাবি ভাই, আচ্ছা, এই তুষার রয় দেখি এখানেও জয়েন করেছে। আপনি না আমাদের আরেকটা সেশনে ক্লাস করছেন ভাই? রিক্যাপ আচ্ছা ঠিক করতেছে আছে। ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আমার কিছু বলার নাই, কাজ শেষ করো। থ্যাংক ইউ সো মাচ। সবাইকে আবারও অশেষ অশেষ ধন্যবাদ, আপনারা জয়েন করেছেন এবং একটা লম্বা সময় আমাদের সাথে ছিলেন। তো ভবিষ্যতে ক্লাসগুলিতে দেখা হবে। আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন জিজ্ঞাসা আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে প্রশ্ন করেন, আমরা আছি, আমরা দেখবো এবং অবশ্যই রিপ্লাই দিব। আর চেষ্টা করবেন টেকনোলজিকে অ্যাডপ্ট করার জন্য। এটা ভাববেন না যে টেকনোলজি খুবই কঠিন, খুবই সহজ, খুবই সহজ। তো আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের ম্যাটেরিয়ালস গুলি শেয়ার করতে থাকবো এবং আমরা চেষ্টা করব আপনাদেরকে ম্যাটেরিয়ালস গুলি টাইম টু টাইম প্রোভাইড করার জন্য। তো তারপরেও খেয়াল রাখবেন, উই আর হিউম্যান বিং এবং আমাদেরও ব্যক্তিগত জীবন আছে। অনেক সময় হয়তো বা কিছু জিনিস দেরি হয়ে যেতে পারে। তো সেটাকে আপনারা মার্সিয়েবল ভাবেই দেখবেন, কারণ আবারও বললাম যে আমাদের ব্যক্তিগত জীবন আছে। এই অ্যামেচার জগৎটা আমাদের ব্যক্তিগত জীবন, প্রফেশনাল জীবন, তারপরে গিয়ে হচ্ছে অ্যামেচার জীবন। তো থ্যাংক ইউ সো মাচ। এবং আমি একটু পরিচয় করাই দিচ্ছি, আমাদের আলফা চার্লি পাপা, দা জয়েন্ট সেক্রেটারি। বেসিক্যালি আমাদের এই ট্রেনিং সেশন গুলি উনি কোঅর্ডিনেট করছেন। ফজলে রাব্বি রোমিও চার্লি ইজ আওয়ার চিফ অ্যাডভাইজার এবং নিজের মার্কেটিং, আমি হচ্ছি বাংলাদেশ ডিএক্স ক্লাবের সেক্রেটারি। আমাদের আরেকজন মেম্বার আছেন হাসিবুল সিয়াম, বাংলাদেশ ডিএক্স ক্লাবের মেম্বার। তো থ্যাংক ইউ সো মাচ, আপনাদের সাথে দেখা হবে। আপনারা যখন কল সাইন পাবেন, ভবিষ্যতে আর নাম ধরে আপনাদেরকে ডাকবো না, আমরা কল সাইন ধরে ডাকবো। তো 73 ফ্লোর ইজ ওপেন, আপনারা যে কোনো ধরনের ডিসকাশন আপনারা করতে পারেন। এনিথিং নাও, ফ্লোর ইজ ওপেন। আপনারা চাইলে চলে যেতে পারেন, আপনারা চাইলে আমাদের সাথে গল্প করতে পারেন। আমি হয়তো 12-10 মিনিট থাকবো। তো আপনাদের যদি কোনো জিজ্ঞাসা, যে কোনো কিছু, নাও ইউ ক্যান আস্ক। আমার মেসেজ কি আপনারা শুনতে পেয়েছেন? মানে আপনারা চাইলে প্রশ্ন করতে পারেন, গল্প করতে পারেন, অথবা চাইলে চলে যেতে পারেন, নো প্রবলেম। জি, জি ভাইয়া, আহ, জি, মানে সাইফুল ইসলাম বলেন। যে একটু বাইরে প্রশ্ন করতে পারবো কি? হ্যাঁ, হ্যাঁ, নাও ফ্লোর ইজ ওপেন। শুধু আমার আচ্ছা। ঘরের কথা জিজ্ঞেস করেন না আর কি। না না ভাইয়া, জি, কোশ্চেনটা হচ্ছে ওই KB4P কি পাওয়ার মানে বুস্ট করার মতো কোনো ওয়ে কি বের হয়েছে, বা আপনি কি বের করতে পারছেন? হ্যাঁ, এটা পাওয়ার অ্যাম্প্লিফায়ার দিয়ে পাওয়ার বুস্ট করা যায়, নো ইস্যু। মানে সেটা তো করা যায় নর্মালি, মানে আমি বলতে চাচ্ছি যে পিসিবি তে কোনো মডিফাই। না, না,
আচ্ছা আচ্ছা। আর ওইটা কি ইউএইচএ কনভার্ট করা যাবে? হ্যাঁ যাবে, শুধুমাত্র ফিল্টারটা চেঞ্জ করে নিতে হবে। ওইখানে যে সরি ভাই ফিল্টারটা বুঝিনি। ডিজাইন করা আছে, ওইখানে যে ফিল্টারটা আছে ওইটা হচ্ছে ভিএইচএফ এর ফিল্টার আছে, জি জি জি। ফিল্টারটা চেঞ্জ করে ইউএইচএফ এর ফিল্টার দিতে হবে, তাহলে হয়ে যাবে। আচ্ছা, অ্যাপসে পরিবর্তন করার প্রয়োজন হবে না এবং ওই যে ফার্মওয়্যারে? না, অ্যাপসে এবং ও ফার্মওয়্যারে ভিএইচএফ সাপোর্ট করে, নো প্রবলেম। জি ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। নিয়ামত ভাই। আসসালামু আলাইকুম ভাই, আমি নেয়ামতুল উজ্জ্বল কুমিল্লা থেকে। ভাই আপনি তো হচ্ছে আজকে মাত্র হচ্ছে যে রেজিস্ট্রেশন করে ফেলছিলাম, বাট হচ্ছে এখন তো দেখলাম যে রেজিস্ট্রেশনে নাকি একটু মেসেজ আসার যে প্রবলেমটা আছে ওইটা রবিবারে সলভ হবে। এখন মনে হয় কি আবার কি রেজিস্ট্রেশন করতে হবে ভাই, সেই বিষয়টা একটু জানতে চাচ্ছি আর কি। হ্যাঁ, এটা ক্লিয়ার ইনস্ট্রাকশন হচ্ছে যদি 3 দিন হয়ে যায় আপনার অ্যাপ্লিকেশনটা বাতিল হয়ে যাবে। তো আজকে যদি আমরা ধরি বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, তো সেই হিসাব করে আপনার মনে হয় 3 দিন পার হয়ে যাবে। আপনি রবিবারে না করে সোমবারে আবার ট্রাই করেন, আমার মনে হয় সোমবারটা ইজি হবে। রবিবারে ওনারা কাজ করবেন, সোমবারে আবার হয়তো সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ভাই, ধন্যবাদ, এটাই জানার ছিল। ওভার। থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন, যে কোনো কিছু জিজ্ঞাসা, এটা আমার কাছে হতে পারে, আসিফ ভাইয়ের কাছে হতে পারে, নো প্রবলেম। জি ফাইন শারিয়ার। ভাইজান, এমনিতে আমাদের যে গাড়ির জন্য মোবাইল ডিভাইস গুলো দেওয়া হয় বা বাসায় ভিএচএফ ইউজ করা হয়, এগুলো তো 25 ওয়াট থাকে। আর আমি যতটুকু ঘাটাঘাটি করছি, চাইনিজ অনেক সময় 25 ওয়াট লেখে, কিন্তু দেখা যাচ্ছে যে 15-12 এরকম থাকে। তো কথার কথা, ধরেন আমি একটা এনওসি নিয়ে 15-25 ওয়াটেরই ডিভাইস আনলাম। ভবিষ্যতে যদি সেটা আমি ব্যক্তিগতভাবে সেটাকে যদি আপগ্রেড করি, কোনো কিছুর মাধ্যমে যদি আপগ্রেড করে সেটাকে যদি আমি আরো 20-50 ওয়াট বাড়াই নি আমার ট্রান্সমিটার পাওয়ারটা, এটা কি কোনো প্রকার কোনো প্রবলেমে আমাকে ফেলবে কিনা? যদি ধরেন বিডিআরসি কখনো চেক করতে আসে ওই ক্ষেত্রে, বা এমনি কি কোনো সমস্যা আছে কিনা? রোমিও চার্লি। এই যে প্যাচের কোশ্চেন গুলো আমাকে দিয়ে দাও তুমি, বুঝছি। যেটা হচ্ছে যে ভাই, আপনাকে বিটিআরসি যেভাবে পারমিশন দিয়েছে সেইভাবে আপনি রেডিও সেট আনলেন, আপনাকে রেডিও সেট আনার পারমিশন দিয়েছে। এখন পাওয়ার আউটপুট কিন্তু বিভিন্ন ভাবে বাড়ানো যায়। হ্যাঁ, যে আপনার অ্যান্টেনা সিস্টেম কিরকম তার উপর ডিপেন্ড করে, যে আপনি যদি 6 ডিবির একটা অ্যান্টেনা ইউজ করেন তাহলে অলরেডি আপনার পাওয়ার আউটপুট বাতাসে ডাবল হয়ে যাবে, এটাকে বলে ইআইআরপি। হ্যাঁ, তো এই জিনিসগুলো দিয়ে ইচ্ছা করলেই বাড়ানো যায়। আর সরাসরি আপনি ইলেকট্রনিক সার্কিট মডিফাই করেও বাড়াইতে পারেন, বাট এগুলো আসলে প্রশ্ন করতে হয় না। হ্যাঁ, এগুলা প্রশ্ন না করাই ভালো। যে কেউ আপনার বাসায় গিয়ে দেখবে না যে আপনি 20 ওয়াট চালাচ্ছেন না 30 ওয়াট চালাচ্ছেন, কারণ বাতাসে 5 মাইল দূর থেকে এটা বোঝার কোনো উপায় নাই। তো এগুলা আসলে কিছু জিনিস আছে যে আমাদের যে নিয়ম কানুন আইনের কিছু ছোটখাটো ফাঁক আছে, সেগুলা ফাঁকগুলা ফাঁকি থাক, গ্রে চ্যানেল গ্রে জোন গুলা গ্রে জোনই থাক, এগুলা নিয়ে আলাপ আলোচনা করলেই জানা। বুঝাতে পেরেছি আশা করা যায়। ওকে, মনে হয় বুঝতে পেরেছেন। ওকে, আমার মনে হয় ভাইয়া আমরা ক্লোজ করি। আর তেমন কারো কোনো কোয়েরি নাই, আমরা এখন শেষ করলাম। ধন্যবাদ সবাইকে আবারও অংশগ্রহণ করার জন্য। থ্যাংক ইউ রোমিও চার্লি ফর জয়নিং। হ্যাঁ, রোমিও চার্লি, থ্যাংক ইউ। কালকে আর পরশু আপনার 2 দিন ক্লাস আছে ভাইয়া, একটু মাথায় রেখে। 10টায় জি ভাইয়া, 10টায়। আমাকে হচ্ছে টপিকস গুলো একটু পাঠিয়ে আচ্ছা, দিন। জি ফান্ডামেন্টাল রেডিও ইঞ্জিনিয়ারিং আপনি পেন্ডিং রাখছিলেন ক্লাসটা। আচ্ছা, ঠিক আছে। ওকে, পরে আলাপ করে নেব। ওকে, ওকে, আসসালামু আলাইকুম, সানডে এভরিওয়ান, আমি মিটিং রুম ক্লোজ করছি। সালামালাইকুম সবাইকে, শুভরাত্রি।